কাছে এবং দূরে যে যেখানে বসে আমাদের প্রতিবয়নের দ্বিতীয় অধিবেশন দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা মুসলমান তাদেরকে সালাম জানাই এবং অন্যান্য ধর্মাবলম্বীদের পৌষের শুভেচ্ছা। আজকে আমাদের সঙ্গে প্রতিবয়নের দ্বিতীয় অধিবেশনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি নিয়ে কথা বলতে এসেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক অর্ক ভাদুড়ী। আপনারা সবাই তাকে জানেন, উনি একজন মানবাধিকার কর্মীও বটে। আমরা অর্ক ভাদুড়ীকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। তার আগে জানিয়ে রাখি আমাদের আজকের আলোচনার বিষয় ভারতের গণমাধ্যমে বাংলাদেশ, সাংবাদিকতা নাকি রাজনৈতিক তৎপরতা, এ বিষয়ে কথা বলার জন্য প্রতিবয়নের ভার্চুয়াল স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ভারতের নন্দিত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অর্ক ভাদুড়ীকে। অর্ক ভাদুড়ী, দাদা স্বাগতম আপনাকে। কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনাকে প্রতিবয়নে পেয়ে আমরা আসলে সত্যি আপ্লুত এবং বাংলাদেশের 5 অগাস্ট 2024-এর পরে যে ক্রমাগত নানা ধরনের ঘটনা ঘটছে এবং তার পরিপ্রেক্ষিতে ভারতীয় গণমাধ্যমে যে ধরনের ন্যারেটিভ বা বয়ান তৈরি করা হচ্ছে আমরা দেখছি, সেটিকে আসলে কিভাবে দেখছেন, এটা আপনার কাছ থেকে আমরা আজকে জানার চেষ্টা করব। আপনার কাছে প্রথমে জানতে চাইবো দাদা, যে ভারতের গণমাধ্যম, যে মূলধারার গণমাধ্যম যে আচরণটা করছে, সেটি কি কোনোভাবে ভারতের গণমাধ্যম কি গণের মাধ্যম হিসেবে আচরণ করছে? আপনাকে ধন্যবাদ আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমি আমার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে এবং যারা আপনাদের এই অনুষ্ঠান শুনছেন তাদের প্রত্যেককে ভালোবাসা, সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়া সেটা আসলে বাংলাদেশ প্রশ্নে, বিশেষ করে 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হওয়ার পর থেকে যে আচরণটা করছে ভারতের অধিকাংশ মেইন স্ট্রিম মিডিয়া, এটা কার্যত একটা হিস্টেরিয়াগ্রস্তের মতো আচরণ করছে। এবং আমি যদি তারা উন্মাদের মতো ব্যবহার করছে, এবং এই আচরণটা আসলে ইন্ডিয়ান মিডিয়ার জন্য যে খুব ভালো হচ্ছে, তার বৈশ্বিক ইমেজের জন্য যে খুব সদর্থক হচ্ছে, এরকমটা একেবারেই নয়। এবারে আপনি যে প্রশ্নটা করলেন, যেটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, যে ভারতের গণমাধ্যম কি আসলে গণের মাধ্যম, বা আমি যদি প্রশ্নটা একটু সহজ করে বুঝতে চেষ্টা করি তাহলে বোধহয় ব্যাপারটা এরকম আপনি বোঝাতে চাইছেন যে ইন্ডিয়ান মেইন স্ট্রিম মিডিয়া কি আসলে পিপলস মিডিয়া, জনগণের মিডিয়া? আমি সেটা মনে করি না, কারণ আমি মনে করি যে ভারত এবং বাংলাদেশ কোনো দেশেরই কর্পোরেট মিডিয়া তারা তাদের পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে, যখন কর্পোরেট পুঁজির আগ্রাসন চরমে এবং কর্পোরেট পুঁজি যখন মিডিয়ার মধ্যে ভীষণভাবে সক্রিয়, তখন কর্পোরেট মিডিয়ার পক্ষে আসলে পিপলস মিডিয়া হিসেবে কাজ করা কোনো দেশেই সম্ভব নয়। সেটা আপনার দেশেও সম্ভব নয়, আমাদের দেশেও সম্ভব নয়। আপনার দেশে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতাসীন ছিলেন, তখন অধিকাংশ মেইন স্ট্রিম মিডিয়ার যা ভূমিকা ছিল, তা কি আপনি মনে করেন যে স্বৈরাচারকে ভীষণ চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করবার মতো? নিশ্চয়ই আপনি তা মনে করেন না। ঠিক সেরকম ভাবে আমাদের দেশেও একটা শব্দবন্ধ চালু হয়েছে, গদি মিডিয়া। আসলে নরেন্দ্র মোদীর সঙ্গে কর্পোরেটের যে নেক্সাস, সেই নেক্সাসের যদি আমরা মিডিয়াতে তার ফলিত প্রয়োগ এর দিকে আমরা তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ভারতের মেইন স্ট্রিম মিডিয়া, অধিকাংশ মেইন স্ট্রিম মিডিয়া, এটা কিন্তু আসলেই ভারতের জনগণের প্রতিনিধিত্ব করে না, বা বলা যেতে পারে যতটা না মিডিয়া, তার থেকে অনেক বেশি তারা একটা প্রোপাগান্ডা মেশিনারি। কিন্তু একই সঙ্গে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাইবো, বাংলাদেশেও যেরকম নেত্র নিউজের মতো বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া খুব ইন্টারেস্টিং কাজ করছেন, তেমনি ভারতেও কিন্তু বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া রয়েছেন যারা আসলে ভারত সরকারের, ভারত রাষ্ট্রের যে নীতি সেটাকে সমালোচনা করছেন, চোখে চোখ রেখে কথা বলছেন, চেষ্টা করছেন অন্তত, এবং সেই কারণে তাদেরকে বিভিন্ন রকম দুরবস্থাও ফেস করতে হচ্ছে। কাজেই ভারত একটা বিরাট দেশ, সেটাকে একমাত্রিক ভাবে কোনোভাবেই বিচার করা যায় না। তেমনি ইন্ডিয়ান মিডিয়া, মানে আমি যদি মেইন স্ট্রিম মিডিয়ার কথা বলি, তাদের ভূমিকা দুর্ভাগ্যজনক, কিন্তু
যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার কথা বলেন, তারা কিন্তু বহু ক্ষেত্রেই খুব সদর্থক ভূমিকা পালন করছে। ধন্যবাদ। আমরা এই আপনার প্রথম উত্তরটার সঙ্গে একটু সম্পৃক্ত আরেকটা বিষয় একটু জানতে চাই যে ভারতের যে রাজনীতি এখন ক্ষমতায় রয়েছে, বিশেষ করে বিজেপি বা শিবসেনা বা এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স যে ওনারা গঠন করেছেন ডানপন্থী সংগঠনগুলো মিলে, এই মূলধারার একটা বড় অংশের মিডিয়া কি আসলে মানে ভারতের সমস্ত মানুষ, যে মানুষগুলোর কথা আপনিও বললেন যে আরো অনেক বৃহৎ মানব সমাজ এখানে, তো তাদেরকে না ধারণ করে কি এই গণমাধ্যমগুলো কি বিজেপি, শিবসেনা বা সমগোত্রীয় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মুখপত্র বা মুখপাত্র হয়ে গেছে কিনা? আসলে নরেন্দ্র মোদীর সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদী যখন দ্বিতীয়বার ক্ষমতায় এলেন 2019 সালে, তারপর থেকে যেটা ঘটছে বলে আমি, ভারতের ইসরায়েলিকরণের একটা প্রচেষ্টা চলছে, অর্থাৎ ভারতকে দক্ষিণ এশিয়ার ইসরায়েল হিসেবে গড়ে তোলবার একটা প্রচেষ্টা। এই যে ভারতের ইসরায়েলিকরণ, এটার গড়ে তোলবার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভারতীয় জনগণের বিরাট অংশের মধ্যে এই প্রক্রিয়াটার প্রতি এক ধরনের সম্মতি উৎপাদন করা। তো এই সম্মতি উৎপাদনের জন্য মেইন স্ট্রিম মিডিয়া ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। আপনারা যদি রিপাবলিক টিভি কে দেখেন, ফলো করেন, তাহলে বুঝতে পারবেন যে সাংবাদিকতার যে ন্যূনতম কিছু এথিক্সের জায়গা থাকে, সেই সমস্ত এথিক্সের জায়গা থেকে কিন্তু রিপাবলিক টিভি নিজেকে বিচ্যুত করতে পেরেছে, সফলভাবে বিচ্যুত করতে পেরেছে। এটা কিন্তু খুব সহজ কাজ ছিল না, কারণ এটা কঠিন কাজ ছিল, কারণ আমাদের দেশে, ভারতে নির্ভীক সাংবাদিকতার একটা সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। যখন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করছেন, সেই সময় কিন্তু এক বিরাট অংশের সাংবাদিক তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন, প্রতিরোধ করেছেন তাদের মতো করে যতটা তারা পেরেছেন। কাজেই এই ধারাটা কিন্তু ছিল। কিন্তু মজাটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর শাসনে ভারতের ইসরায়েলিকরণের যে প্রক্রিয়া, এইটার সঙ্গে হাতে হাত মিলিয়ে রয়েছে মিডিয়াকে আসলে একটা প্রোপাগান্ডা মেশিনারি হিসেবে দাঁড় করানো। এটা ইসরায়েলেও তাই হয় এবং হওয়াটাই খুব স্বাভাবিক। তো কাজেই এই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি শিবসেনা, এই শব্দবন্ধটার মধ্যে প্রবলেম আছে। তার কারণ হচ্ছে যে শিবসেনা এখন কার্যত দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। শিবসেনার উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন যে গোষ্ঠী, তারা কিন্তু কেন্দ্রের এনডিএ জোটের বিরুদ্ধে, তারা কংগ্রেসের, তারা আছেন এনডিএর সঙ্গে। কাজে এটা বলা যেতে পারে যে ভারতের অধিকাংশ মেইন স্ট্রিম মিডিয়া, যেটা কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বারবার করে বলেছেন, তারা আসলে সাংবাদিকতার বেসিক প্রিন্সিপাল গুলো থেকে অনেকটা সরে যাচ্ছেন এবং কার্যত তারা একটা প্রোপাগান্ডা মেশিনারি হিসেবে তারা কাজ করছেন। এটা তাদের জন্য খুব ভালো হচ্ছে না এবং ভারতীয় গণতন্ত্রের জন্য এটা যে খুব সুখের সময়, এরকমটা বলার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। অর্ক ভাদুরী দাদা, আমি এখানে একটু আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করি। 2018 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি এবং আমার সহকারী গবেষক জান্নাতুল ফেরদৌস, আমরা একটা গবেষণা পেপার উপস্থাপন করি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে, রোহিঙ্গা ইস্যুটার একটা সাস্টেইনেবল সলিউশনের প্রপোজাল দিয়ে। তো সেখানে আমি একটা, মানে তখন আমি তো আসলে স্টুডেন্ট, একদম মানে মাত্র স্টুডেন্ট থেকে বের হয়েছি। আমার মনে আছে ওখানে আমি বলেছিলাম যে কাশ্মীর বা এই জাতীয় যে উত্তেজনাপূর্ণ এলাকাগুলো রয়েছে, এগুলো এক অর্থে মানে ভারতের আরাকান, আর চায়নার জিনজিয়াং প্রদেশে যে সমস্যাটা আছে সেটা চায়নার আরাকান। তো সেই সময় ভারতবর্ষ থেকে অনেকে এসে, যারা ওই কনফারেন্সে এসেছিলেন, তারা কেউ কেউ এটার বিরোধিতা করেছিলেন অনেক, যদিও আমি সেগুলোর জবাব দিয়েছিলাম। তো এখন আজকে আপনার কথা শুনে মনে হলো যে ওই ছোট্ট বয়সে যে অ্যাজাম্পশনটা ছিল আমার, যে ভারত একটা ইসরায়েল হতে চাচ্ছে, সেটা আপনার কথা থেকে অনেকটা শক্তি পেলাম আর কি, যে তাহলে আমাদের ছোট মানুষের চিন্তার সাথে মিল রয়েছে। দাদা, একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, এটা আমাদের বাংলাদেশের বহু মানুষের মধ্যে আমি কনফিউশন শুধু তৈরি একটা করে। লাইন বলবো, আপনি আরাকান শব্দটা ব্যবহার করলেন, সেটা আমার মনে হয় পার্বত্য চট্টগ্রাম শব্দ ব্যবহার করা যেত আসলে। না, এক্স্যাক্টলি, আপনি যদি পার্বত্য চট্টগ্রাম বলেন, একই একই জাতীয় সমস্যা, একই জাতীয় সমস্যা। যদিও আরাকান যেভাবে এথনিক জেনোসাইড হয়েছে, মানে এথনিক ক্লিনজিং হয়েছে, সেটা পার্বত্য চট্টগ্রামে না হলেও আপনি পলিটিক্যাল দিক থেকে এটা দেখতে পারেন, সেটাতে সমস্যা নেই। আপনার কাছে একটা আরেকটা প্রশ্ন একটু, সেটা হলো আমাদের বাংলাদেশের অনেক মানুষের মধ্যে কনফিউশনটা তৈরি হয় যে
হিন্দুত্ববাদের সাথে সাধারণ সনাতনী আপনারা যারা রয়েছেন বা হিন্দু ধর্মের মানুষ রয়েছেন তাদের আসলে মানে তফাৎটা কি, পার্থক্যটা কি? মানে আমরা যখন এই শব্দটা বাংলাদেশে ব্যবহার করি তখন ভারতবর্ষেরও কেউ কেউ, যেমন অমিত গোস্বামী, ওনারা বলতে চান যে হিন্দুত্ববাদ আসলে নেগেটিভ কিছু নাই, বা বাংলাদেশেরও অনেকেও যারা প্রো বিজেপি তারাও বলতে চান। আপনার কাছ থেকে একটু এই বিষয়টা জানা প্রয়োজন দাদা, যে হিন্দুত্ববাদ আর হিন্দু ধর্ম বা সনাতনের সাথে আসলে মৌলিক তফাৎ আছে কিনা। দেখুন, আমি এই প্রসঙ্গে মৌলানা ভাসানীকে স্মরণ করব। মৌলানা ভাসানীর সেই কথা যেটা বলেছিলেন যে নীল নদের পানি যেমন নীল নয়, সেরকম জামাতে ইসলামীও আসলে ইসলামী নয়। মৌলানা ভাসানীর এই কথা বহু চর্চিত। তো একই রকম ভাবে এটাই বলার যে আমি ব্যক্তিগতভাবে, দেখুন, আমার একটা হিন্দু নাম আছে, আমি একটা হিন্দু কালচারে বড় হয়েছি, কিন্তু আমি এক অর্থে নিরীশ্বরবাদী। কিন্তু সত্যি কথা বলতে ভারতে প্রচুর এরকম মানুষজন রয়েছেন যারা হিন্দু, কিন্তু তারা হিন্দুত্ববাদী রাজনীতির বিরোধিতা করেন, এবং প্রচুর মানুষ আছেন যারা প্র্যাকটিসিং হিন্দু, তারা কিন্তু চান না যে তাদের দেশটা আসলে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত হোক। আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। আপনি নিশ্চয়ই মহাত্মা গান্ধীর সম্পর্কে জানেন, চর্চা করেছেন। তো মহাত্মা গান্ধী একটা গান খুব গাইতেন, রঘুপতি রাঘব রাজা রাম সবকা সুমতি দে ভগবান। এই গানটা পাটনায় গতকাল বা পরশু একজন গায়িকা তিনি গাইছিলেন, এবং সেইখানে বিজেপির মানুষজন, বিজেপির সমর্থকরা, হিন্দুত্ববাদীরা প্রতিবাদ জানায় এবং সেই গানটা বন্ধ করে দেয়। অর্থাৎ যে বিজেপি রামের নামে রাজনীতি করে, সেই বিজেপি কিন্তু এই গান, সবার সুমতি হওয়ার যে আহ্বান যে গানে রয়েছে, সেই গান কিন্তু বিজেপি বন্ধ করে দিল। কাজেই এবং তারা যে রামের রাজনীতি করে, এটাও আমি বলতে চাই আপনাকে যে ভারতবর্ষকে বুঝতে হবে তার বহুত্বে, তার বহুমাত্রিকতায়। ধরুন, আমাদের যে রাম, আমাদের বাংলার যে রাম, আমরা পড়েছি কৃত্তিবাস ওঝার রামায়ণের যে রাম, সেই রামের সঙ্গে কম্বন রামায়ণের রাম বা বাল্মীকি রামায়ণের রামের মধ্যে কিন্তু ফারাক রয়েছে, তাই না? মানে অনেক রাম, এই নিয়ে একটা খুব ইন্টারেস্টিং বই আছে, প্রায় 300 ধরনের রামায়ণের বহু রকমের রামকে পাওয়া যায়। বিজেপির প্রবলেমটা হচ্ছে কি জানেন, বিজেপি একটা একমেটে একই রকম হিন্দুত্ব সর্বত্র প্রচার করতে চাইছে। ধরুন, আমরা যারা বাঙালি, বাঙালি হিন্দুরা, আমরা কিন্তু মাছ মাংস খাই, এবং আমাদের এখানে কালী পুজোয় পাঁঠা বলি হয়, এরকম অনেক কিছু। কিন্তু যোগী আদিত্যনাথ তিনি তার রাজ্যের বহু জায়গায় মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করছেন। তো এটা খুব প্রবলেমেটিক যে কোনো ধর্মেরই, সেটা হিন্দু বলুন বা ইসলাম বলুন, তার একমাত্রিক একই রকমের একটা বয়ান যদি আপনি নির্মাণ করেন এবং সবার উপর চাপিয়ে দিতে চান, সেটা খুব সমস্যা। যেমন আওয়ামী লীগ যেটা করেছিল, ধরুন মুক্তিযুদ্ধ, ধর্ম নয়, কিন্তু মুক্তিযুদ্ধের একটা একমাত্রিক বয়ান, একজন নেতা, একটি মাত্র রাজনৈতিক দল, এই যে একমাত্রিক বয়ান, যেখানে মনি সিং জায়গা পান না, সিরাজ শিকদার জায়গা পান না, মৌলানা ভাসানী জায়গা পান না, কমিউনিস্টরা জায়গা পান না, সেটা যেমন মুক্তিযুদ্ধকে রিপ্রেজেন্ট করে না, ঠিক তেমনি বিজেপির আরএসএস এর যে হিন্দুত্ববাদী রাজনীতি, সেটা কিন্তু ভারতের কোটি কোটি হিন্দু ধর্মাবলম্বী মানুষকে আসলে রিপ্রেজেন্ট করে না। ধন্যবাদ দাদা। যেহেতু আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কথা বললেন, আওয়ামী লীগ নেত্রীর কথা বললেন, আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের মানুষ বাংলাদেশকে কিভাবে দেখছে? তারা কি এই আওয়ামী লীগ বা শেখ হাসিনার দৃষ্টিকোণ বা পার্সপেক্টিভ বা পয়েন্ট অফ ভিউতে কি এখনো দেখে চলেছে? মানে গণমাধ্যমের ব্যাপার তো আমরা জানি, মানে সাধারণ মানুষের ব্যাপারে একজন সাংবাদিক হিসেবে, সংবাদ কর্মী হিসেবে কিভাবে দেখছেন সেটি? দেখুন, আমিও হচ্ছি ভারতের মানুষ, আর আমি কিভাবে দেখছি আপনি খানিকটা জানেন। তো মানে আমি বলতে চাইছি এই কথাটাই, আগের প্রশ্নটাতেই যেটা বললাম, যে ভারত বা ভারতের মিডিয়া বা ধরুন ভারতের মানুষ, এটা একমাত্রিক কোনো কিছু নয়, এর মধ্যে অনেক লেয়ার্স আছে, প্রচুর লেয়ার রয়েছে এর মধ্যে, ঠিক আছে? তো ভারতের সাধারণ মানুষ
এই শব্দটার মধ্যেও কিন্তু আমিও তো একজন সাধারণ মানুষ, খুবই খুবই নগণ্য সাধারণ একজন মানুষ। তো আমি একরকম ভাবে দেখছি, তো একই রকম ভাবে আরেকজন মানুষ হয়তো অন্যরকম ভাবে দেখছেন। কিন্তু যদি আমরা একটু সহজ করে ব্যাপারটা বলতে চেষ্টা করি, তাহলে এটা অস্বীকারের কোনো জায়গা নেই যে সাধারণ মানুষের যে ভাবনা চিন্তা সেটা বহুলাংশে প্রভাবিত হয় মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে। আমাদের মেইন স্ট্রিম মিডিয়া সর্বক্ষণ যে কথাগুলো বলে চলেছে যে বাংলাদেশে শাখা সিঁদুর পরে বেরোনো যাচ্ছে না, বাংলাদেশ কার্যত আফগানিস্তানে পরিণত হয়েছে, বাংলাদেশে সর্বত্র হিন্দুদের ওপর হামলা হচ্ছে, ব্যাপক সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এই যে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে, জাতীয় সঙ্গীত পাল্টে দেওয়া হচ্ছে, গোটা দেশটার জামাতিকরণ হয়ে যাচ্ছে, এই যে ক্রমাগত যে কথাগুলো বলে দেওয়া হচ্ছে, নিঃসন্দেহে সেই প্রচারের একটা ইম্প্যাক্ট পড়ছে এবং আমাদের দেশের মানুষের মধ্যে, একটা বড় অংশের মানুষের মধ্যে বাংলাদেশ সম্পর্কে একটা তীব্র বিদ্বেষ তৈরি হচ্ছে। এবং এই প্রসঙ্গে এই কথাটাও আমি বলবো, বাংলাদেশেও এমন বেশ কিছু ঘটনা ঘটছে যা আসলে ভারতে এই বাংলাদেশ বিদ্বেষকে ইন্ধন দেওয়া দিচ্ছে। যেমন আমাদের এখান থেকে যেরকম একটি অর্বাচীন, সে একটি নিউজ মিডিয়াতে আমরা চট্টগ্রাম দখল করে নেব বলে উস্কানিমূলক কথাবার্তা বলছে, যে কথাগুলোর কারণে বাংলাদেশে ভারত বিদ্বেষ বাড়ছে। একই রকম ভাবে বাংলাদেশের কিছু সাবেক সেনাকর্তা তারা মিছিল করে বললেন যে 4 দিনে কলকাতা দখল করে নেওয়া হবে। এই ধরনের হাস্যকর কথা যখন সে সাবেক সেনাকর্তাদের মতো মানুষ বলেন, তখন খুব স্বাভাবিকভাবেই আমাদের দেশের মানুষের কাছে, একটা বড় অংশের মানুষের কাছে মানে বাংলাদেশিদের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন উঠছে বা তাদের প্রতি এক ধরনের বিদ্বেষ, অসূয়া তৈরি হচ্ছে। বা ধরুন বুয়েটে যে ঘটনাটা ঘটেছে, তার ফলে এই আমাদের পতাকা পদদলিত করার বিষয় অত্যন্ত খারাপ কাজ হয়েছে। কারণ ওই জাতীয় পতাকা কেবলমাত্র নরেন্দ্র মোদীর জাতীয় পতাকা না, অমিত শাহের জাতীয় পতাকা নয়। যেমন আপনাদের দেশের পতাকাও শেখ হাসিনার পতাকা নয়, সেটা গণঅভ্যুত্থানকারীদেরও পতাকা, যারা বুকে মানে পতাকা কপালে বেঁধে বুকে খুলে খেয়েছিল তাদেরও পতাকা। তেমনি আমাদের জাতীয় পতাকাও কিন্তু সিএ এনআরসির বিরুদ্ধে যে দাদিরা শাহিনবাগে আন্দোলন করছিলেন তাদের পতাকা, যে কৃষকরা ওই পতাকা নিয়ে 26শে জানুয়ারি লালকেল্লার সামনে মার খেয়েছিলেন তাদেরও পতাকা। ওই পতাকা যখন অবমাননা করা হয় তাদের সবাইকে অবমাননা করা হয়। কাজে এই ধরনের ব্যাপার চলছে। এবং এটাও ঠিক যে ভারতীয় মিডিয়ায় চরম অতিরঞ্জিত প্রচার হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশেও এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো অনভিপ্রেত। এটা সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাংলাদেশে ঘটছে না এমন নয়। মজাটা হচ্ছে যে শেখ হাসিনার আমলেও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটতো। 2021 সালে আমরা জানি যে 500টির বেশি মণ্ডপ আক্রান্ত হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তখন ইন্ডিয়ান মিডিয়া চুপ ছিল, এখন ইন্ডিয়ান মিডিয়া সরব। এ কথা যেমন সত্যি, তেমনি এখন বাংলাদেশে কিছু ঘটনা ঘটছে এবং সেগুলিকে অতিরঞ্জিত করা হচ্ছে, এটাও সত্যি। কাজে যেগুলি ঘটছে সেগুলোরও একটা ইম্প্যাক্ট কিন্তু ভারতীয় জনগণের উপর পড়ছে। কাজে যার ফলে একটা ভীষণ টক্সিক, ভীষণ অসুস্থ একটা বৈরিতার সম্পর্ক দুটো দেশের মধ্যে আসলে তৈরি হয়েছে। ধন্যবাদ দাদা। এখানে একটু আমি জানিয়ে রাখি, ধরেন বাংলাদেশের যারা এই যে মানে সাবেক সেনা কর্মকর্তা যারা এই 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 ধরনের কথা বলেছে, এটা কিন্তু দেশের ভাস্ট মেজরিটি মানুষের কথা না। এটা ওই যে ময়ূখের মতো যারা আসলে এক্সাজারেট করে একটা ঘটনা বর্ণনা করছে তার একটা রিয়াকশন, কিন্তু মানে প্রতিক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। আর পতাকার কথাও যেটা বললেন যে বাংলাদেশে যারা এটা করেছে এটা খুবই ক্ষুদ্র একটি গোষ্ঠী। আর বাংলাদেশের কোনো মিডিয়া আপনি দেখবেন না, কোনো মূলধারার মিডিয়া, এমনকি যে মিডিয়াটা বর্তমান সরকার বিরোধী, তারাও কিন্তু এগুলোকে উস্কানি দিচ্ছে না। কিন্তু সেই দিক থেকে ভারতের মূল ধারা বলে পরিচিত লিগ্যাসি মিডিয়া নামে পরিচিত মিডিয়াগুলো, সোশ্যাল মিডিয়া সব একসাথে যেভাবে করেছে, এটা আসলে দুঃখজনক। সেই প্রেক্ষাপটে আপনার কাছে একটা প্রশ্ন করি যে আমি নিজে সাংবাদিকতার স্নাতক এবং স্নাতকোত্তর আমরা পড়েছি যে, এবং প্র্যাকটিস করেছি, আমি এখনো করছি, যে আপনার কোনো ঘটনা বর্ণনার সময় সাংবাদিককে বা সংবাদকর্মীকে আসলে বিশেষণ পরিহার করতে হয়। তাকে কোনো অ্যাডজেক্টিভ বা বিশেষণ দিতে হলে অবশ্যই তথ্য, প্রমাণ, উৎস ইত্যাদির সঙ্গে যুক্ত করতে হয়। কিন্তু এই যে মূলধারার সংবাদ নাম দিয়ে, মানে এই যার কথা বললেন আপনি, রিপাবলিকের ময়ূক রঞ্জন বা ওইদিকে এবিপি আনন্দ সুমন, ইভেন এনডিটিভির গৌরী নামের ভদ্রমহিলা, এনারা যে ধরনের কথা বলেন আসলে সংবাদ মাধ্যম প্ল্যাটফর্মটা ব্যবহার করে, এটাকে কি কোনোভাবে সাংবাদিকতা বলার উপায় আছে? মানে এটা তো এক ধরনের সং হয়ে যায়। মানে কি কারণে এনারা সাংবাদিকতা করেন? মানে এদেরকে সাংবাদিকতা বলার কোনো এলিমেন্ট রেখেছেন কিনা এনাদের এনাদের মানে ইনফরমেশন ডিসিমিশনের ক্ষেত্রে?
আমি এগুলোকে সাংবাদিকতা বলে মনে করি না। আসলে আমি আগেই বললাম এগুলো আসলে প্রোপাগান্ডা মেশিনারি। আমি রিসেন্টলি কয়েকদিন আগে একটি সংবাদপত্রে একটা সাক্ষাৎকারে বলেছি যে ভারতবর্ষে, সেটাই আমি আবার রিপিট করছি, যে ভারতবর্ষে অতি দক্ষিণপন্থী শক্তি, বিশেষ করে পশ্চিমবঙ্গে অতি দক্ষিণপন্থী শক্তির ক্ষমতায়নের জন্য একটা ঘৃণার বাস্তুতন্ত্র নির্মাণ করা খুব প্রয়োজনীয়। এই ঘৃণার বাস্তুতন্ত্র নির্মাণ করবার কাজে এই সমস্ত মেইন স্ট্রিম ইন্ডিয়ান মিডিয়াগুলিকে ব্যবহার করা হচ্ছে। এগুলিকে আসলে সাংবাদিকতা বলার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। এগুলো প্রত্যেকটাই হচ্ছে আসলে প্রচার যন্ত্র। এই প্রচার যন্ত্রগুলির আসলে একটা বিদ্বেষ ছড়াতে চায় সমাজে, এবং একটা আদার নির্মাণ করতে চায়, একটা অপর নির্মাণ করতে চায়। এই অপর কখনো পাকিস্তান, কখনো চীন, কখনো বাংলাদেশ, কখনো ভারতের মধ্যেই, কখনো মুসলমান, কখনো দলিত, কখনো কমিউনিস্টরা, ভারতীয় কমিউনিস্ট বা ভারতীয় বামপন্থীরা। এই অপরকে নির্মাণ করাটা খুব গুরুত্বপূর্ণ এদের জন্য, এবং এই অপরের দানবায়ন ঘটানো খুব গুরুত্বপূর্ণ। এই যে বাংলাদেশে শয়ে শয়ে হাজারে হাজারে জঙ্গিরা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই দানবায়ন ঘটানোটা আসলে এই অপর নির্মাণের সঙ্গে খুব যুক্ত। এবং আরো একটি কারণে এই কাজগুলো করা হচ্ছে, সেটা হচ্ছে সমাজের মধ্যে এক ধরনের ভয় উৎপাদন করা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ভয়টা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হবে, এই ভয় পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু হিন্দুদের মধ্যে এই ভয়টাকে চাড়িয়ে দেওয়া। এটা হচ্ছে আমাদের দেশের ফার রাইট শক্তি যারা আছে তাদের শক্তি বৃদ্ধির একটা খুব গুরুত্বপূর্ণ ট্রাম্প কার্ড। তো সেই কার্ডটা তারা খেলবার চেষ্টা করছে। এগুলিকে আসলে সাংবাদিকতা বলার কোন রকম সুযোগ নেই। এবং শুধু বাংলাদেশ নিয়ে আপনারা এখন খুব কনসার্ন, এবং সেই নিয়ে আপনারা কথা বলছেন, সেটা ঠিকই আছে, কিন্তু আসলে আপনারা যদি খেয়াল করেন, যখন আমাদের দেশেও প্রচুর এরকম ঘটনা ঘটেছে, কৃষক আন্দোলনের ঘটনা ঘটেছে, বা উমর খালিদের মতো একজন প্রমিনেন্ট ছাত্র যুব নেতা, তাকে কার্যত অন্যায় ভাবে বন্দি করে রাখা হয়েছে দিনের পর দিন, তখন কিন্তু আসলে এক ধরনের দানবায়ন ঘটানো হয়েছে। এই ধরনের কিছু ঘটনা ঘটে, এবং এই যে দানবায়নের যে প্রক্রিয়া, এই দানবায়নের প্রক্রিয়াকে সাংবাদিকতা বলার কোনো সুযোগ নেই। আসলে এক ধরনের ফার রাইট প্রোপাগান্ডা মেশিনারি। আনফর্চুনেটলি এই ধরনের প্রোপাগান্ডা মেশিনারি ভারতীয় মিডিয়ার যে বৈশ্বিক গ্রহণযোগ্যতা সেটাকে প্রশ্নের মুখে ফেলছে। ধন্যবাদ। অর্ক ভাদুরী দাদা, আপনি বললেন যে আদার বা অপর করার জন্য যে চেষ্টাটা চালাচ্ছে পশ্চিমবঙ্গের বা ভারতীয় কিছু মিডিয়া, এক্ষেত্রে তারা কি কোনো কিছু মানে গোপন করতে চায়? এটা সাংবাদিকতার পরিভাষায় একটা শব্দ আছে, প্রাইমিং করা, ফ্রেমিং করে বা এজেন্ডা সেট করে কিছু একটা সামনে এনে অন্য কিছু ঢেকে ফেলা। যেমন আরজি কর ধর্ষণ কাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গে বেশ আলোচনা চলছিল, সেই আলোচনাগুলো এখন বাংলাদেশ রিপ্লেস করেছে। কিংবা মণিপুরে একটা বড় ধরনের সংঘাতময় সময় ছিল, মানে এই সীমান্তবর্তী আরো অন্যান্য সংকটগুলোকে এড়িয়ে কি কোনোভাবে বাংলাদেশ দিয়ে কি ঢেকে রাখতে চাচ্ছে কিনা তারা? আমাদের দেশের এক বাঙালি কবিতার দুটি লাইন ছিল, আমি হয়তো একটু শব্দে ভুল হতে পারে, যখনই জনতা চায় বস্ত্র খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। তো আমার মনে হয় যে আমাদের দেশের অবস্থা খুব সুবিধের নয়, যেমন বাংলাদেশের অবস্থাও খুব সুবিধের বলে আমি মনে করি না। তো মণিপুরে কার্যত একটা গৃহযুদ্ধ চলছে, নজিরবিহীন ঘটনা চলছে। মণিপুরে যে বিভৎসতা চলছে চোখে দেখা যায় না, মানে প্যাথেটিক। আমাদের মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু মণিপুর নিয়ে কার্যত চুপ করে রয়েছে। এই চুপ করে থাকার পেছনে আসলে আমার মনে হয় যেটা, যে আমাদের যে কেন্দ্রে ক্ষমতাসীন ফার রাইট শক্তি, তাকে যাতে অস্বস্তিতে পড়তে না হয়, সেই কারণেই আসলে মণিপুর নিয়ে কোনো কথা হচ্ছে না। আরজি কর নিয়ে যথেষ্ট কথাবার্তা হয়েছে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি খানিকটা অন্যরকম, কিন্তু সার্বিকভাবে যেটা মনে হয় যে আমি যেটা একটু আগেও বললাম, আসলে বাংলাদেশ নিয়ে এই যে ব্যাপক উন্মাদনা তৈরি করা, এটা অস্বাভাবিক।
তার কারণ বাংলাদেশের যে সরকারটা ক্ষমতায় এসছে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এতে নানা রকমের লোক রয়েছেন এবং আমরা জানি যে এখানে মামুনুল হকের মতো লোক যেমন আছেন তেমনি এলজিবিটি কিউ অ্যাক্টিভিস্ট তিনিও কিন্তু রয়েছেন। কাজেই এই সরকারটাকে একেবারেই ইসলামিক সরকার বলার কোনো সুযোগ নেই, এটা প্রত্যেকেই জানেন। কিন্তু তারপরেও এই কথাগুলো বলা হচ্ছে আসলে ওই দানবায়নের জন্য। ওই দানবায়নটা যদি ঘটানো যায় তাহলে আসলে এখানে ফার রাইট শক্তির শক্তি বৃদ্ধির খানিকটা সুবিধা হবে। এবং এই যে খেলাটা, এই যে মিডিয়ার, ইন্ডিয়ান মিডিয়ার বয়ান নির্মাণ, ন্যারেটিভ নির্মাণের যে খেলাটা, এটা আসলে খুব বিপজ্জনক। কারণ এই খেলাটা কিন্তু একটা এন্ডলেস গেম, এটা কখনো থামবে না। আপনাকে একটি মিথ্যে থেকে আরেকটি মিথ্যেতে যেতে হবে। হ্যাঁ, এই খবরের তথাকথিত তথ্যের অপতথ্যের সাঁকো দিয়ে আপনি কিন্তু ক্রমাগত এভাবেই আপনাকে এগোতে হবে। এটা খুব খুব দুঃখজনক এবং এই বাবলটা একদিন ফাটবেই, এই বাবলটা একদিন ফাটবেই। যতদিন পর্যন্ত এই বাবলটা ফাটছে না ততদিন পর্যন্ত ঘৃণার যে পণ্যায়ন ঘটছে, ঘৃণা বিক্রি হচ্ছে, এই ঘৃণার একটা বাজার দর আছে। কিন্তু এই বাবল ফাটবে এবং তখন কিন্তু আসলে অনেক কিছুই প্রশ্নের মুখে পড়বে। জি, আমরা একটু জানি একটু যে আপনি মণিপুরের কথাটা বললেন, আসলে কিন্তু আমরা আমাদের যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানটা চলছিল তার আগে পরের কিছুটা সময়ে মণিপুর নিয়ে আমরা প্রচুর খবর ফেসবুকেও দেখেছি। তো মণিপুরের সেই অবস্থাটা, মানে ভারতের কি কোনো গণমাধ্যম এমন পর্যায়ে নেই যে মণিপুরের মানুষের এই যে পারসিকিউটেড মাইনরিটি তাদের কথা তুলে ধরবে, খ্রিস্টান জনগোষ্ঠীর উপর যে অত্যাচার, যেমন বাংলাদেশের গতকাল বা তার কিছু দু একদিন আগে হচ্ছে লামায় হচ্ছে খ্রিস্টানদের 17টা ঘর পুড়িয়ে দিয়েছে, যদিও পরে ইনভেস্টিগেশনে প্রমাণ হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে 4 জন, তার 3জনই হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী ত্রিপুরা জনগোষ্ঠীর। কিন্তু সেটা ব্যাপার না, এই বিষয়টাও কিন্তু ভারতের বিভিন্ন গণমাধ্যমে আসছে। কিন্তু নিজের কমিউনিটির খ্রিস্টান সম্প্রদায়ের উপর যখন এই আক্রমণটা, বা আপনার কথায় যে ওখানে যে একটা খারাপ অবস্থা চলছে, সেই জ্বলার খবরটা দিতে কি কারণে, মানে কার্পণ্যটা কোথায় ভারতের মূলধারার মিডিয়া? এটা মানে খুব সহজেই তো বোঝা যাচ্ছে যে, আমি আবারও বললাম যে অধিকাংশ ইন্ডিয়ান মিডিয়া, দেখুন দুটো এক করে ফেললে একটু গোলমাল হবে। প্রথমত এটা বুঝতে হবে যে ইন্ডিয়ান মিডিয়ার একটা বিরাট অংশ সেটা একদম সরাসরি গদি মিডিয়া। হ্যাঁ, ধরুন রিপাবলিক টিভি যেরকম রয়েছে ঠিক সেরকম ভাবেই আপনি জানেন যে এক বৃহৎ শিল্পপতি যিনি শুধু ভারতের নয় বাংলাদেশেরও প্রভূত ক্ষতি সাধন করছেন এবং অন্যান্য বিভিন্ন দেশের ক্ষতি সাধন করছেন, তিনি এনডিটিভি কিনে নিয়েছেন, আদানি। এবং তার ফলে এনডিটিভি যারা কার্যত আইকন ছিলেন তারা সেই চাকরি ছেড়ে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন। কাজেই একটা ভারতের মেইন স্ট্রিম মিডিয়ার বিরাট অংশ সরাসরি গদি মিডিয়া এবং তারা তাদের মতো করে ক্যাম্পেইন করে। হ্যাঁ, এবং তার বাইরের যে লিবারাল মিডিয়া যারা আসলে মোদী সরকারের ক্রিটিক, তারাও বাংলাদেশ প্রশ্নে ইন্ডিয়ান স্টেট, ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের স্বরেই কথা বলছে। তার কারণ আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে সবাই আসলে ভারতের যে আধিপত্যবাদী প্রকল্প সেই প্রকল্পের অংশ হয়ে পড়েছেন। এইটা প্রবলেমের কারণ, এইটা আসলে ভারতের জন্য খুব ভালো ব্যাপার নয়। যদি আমরা একটু জিওপলিটিক্স এর দিকেও তাকাই তাহলে দেখবেন কিছুদিন আগে মালদ্বীপে যে ইলেকশন হলো সেখানে ইন্ডিয়া আউট এই স্লোগান দিয়ে একটি রাজনৈতিক দল তারা ভোটে জিতেছে। শ্রীলঙ্কাতে কমিউনিস্ট পার্টি জেভিপি তারা ক্ষমতায় এসছে, যারা অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স করে। নেপালে প্রো ইন্ডিয়া প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার প্রচন্ড, মাওয়িস্ট সেন্টার পার্টির, তিনি সরে গেছেন। এবং ইউএমএল পার্টির মিস্টার ওলি তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনিও ভারত ঘনিষ্ঠ নন। বাংলাদেশের অবস্থা আমরা জানি। কাজী এই যে আন্তর্জাতিক ভাবে আমরা যে বন্ধু হারাচ্ছি, অথচ এটা হারানোর কথা নয়। কারণ দেখুন ইন্ডিয়া কিন্তু এই অঞ্চলের ন্যাচারাল লিডার, তার কারণ তার শক্তি, তার যে জনসংখ্যা ইত্যাদি ইত্যাদি সবকিছুর কারণেই তার ন্যাচারাল লিডার হওয়ার কথা। তার সাথে এই সংঘাতপূর্ণ সম্পর্ক হওয়ার কিন্তু কথা নয়। কাজেই আমার যেটা মনে হচ্ছে যে বিভিন্ন দেশগুলোর রিয়েলিটি আমাদেরকে বুঝতে হবে। আপনাদের দেশে সেই একটা বিখ্যাত কথা আছে না, তোমরা রিয়েলিটি মাইনা নেও। তো আমাদেরকেও আসলে যেমন এই ধরুন আপনাদের বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের রিয়েলিটি হচ্ছে আওয়ামী লীগের গেম ওভার।
তিনটে নির্বাচন চুরি করে জেতবার পর এবং যাবতীয় দমনপীড়ন ইত্যাদি করে ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগের খেলা কিন্তু শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ আর মার্কেটে নেই। তো আমার যেটা খুব আশাপ্রদ লাগছে যে ইন্ডিয়ান আমলাতন্ত্র তারা নিশ্চয়ই এবার ব্যাপারটা বুঝবে এবং ঠিকভাবে তারা রিয়াক্ট করবে। আমার বিক্রম মিস্ত্রির ঢাকা সফর আমার কাছে খুব ইন্টারেস্টিং, কারণ তিনি কিন্তু গিয়ে বলেছেন, সেই প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তিনি ইন্ডিয়া নিবিড়ভাবে কাজ করতে চায়। এবং কিছু কনসার্নের জায়গাও তিনি জানিয়েছেন। আমার মনে হয় সেই কনসার্ন গুলো খুব গুরুত্বপূর্ণ কনসার্ন, সেগুলো বাংলাদেশের অবশ্যই দেখা উচিত। আমি আশাবাদী যে ভারত বাংলাদেশের ক্ষেত্রে এবং অন্যান্য দেশের ক্ষেত্রে রিয়েলিটি গুলো বুঝতে পারবে। মালদ্বীপ এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে কিন্তু ভারত রিয়েলিটি বুঝতে পারছে এবং নির্বাচিত সরকারগুলির সঙ্গে ইন্ডিয়া কিন্তু ডায়ালগে যাচ্ছে, সুসম্পর্কের দিকে যাচ্ছে। সো বাংলাদেশের ক্ষেত্রে আমি আশা করি এরকমই কিছু একটা করবে। ধন্যবাদ। আমরা একটু, যেহেতু বিক্রম মিস্ত্রির কথা বললেন, একটা ইনফরমেশন, এটাকে আমি ডিসইনফরমেশনও বলছি না, মিস ইনফরমেশন না, সোশ্যাল মিডিয়ায় দেখলাম আর কি, যে বিক্রম মিস্ত্রি বাংলাদেশের সেনা প্রধানের সাথে তার অফিসিয়াল প্রোটোকল বা ইত্যাদির বাইরে গিয়ে কথা বলেছেন, এরকম একটা গুজব বা অপসংবাদ বা কোনো একটা তথ্য ছড়াচ্ছে একটা গ্রুপ। আপনাদের কাছে কি ওই পারে এই ধরনের কোনো সংবাদ আছে কিনা, যে ওনার সাথে বাংলাদেশের সেনা প্রধানের কোনো ধরনের দেখা সাক্ষাৎ বা আলাপ হয়েছে কিনা? ভাই, প্রথমত এই সংবাদ যদি আমার কাছে থাকেও সেটা আমি এখানে তো বলবো না বা বলতে পারবো না, ঠিক আছে? তবে আমি দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে বিক্রম মিস্ত্রি তো বৈঠকটা একা করেননি, আপনাদের সেনাপ্রধানও করেছেন। সেই সেনাপ্রধান যিনি 5 তারিখে যখন বৈঠক করেছিলেন, এই জামাত, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছিলেন, কিন্তু গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের ডাকতে, প্রথম বৈঠকটায় ডাকতে তিনি ভুলে গিয়েছিলেন, তাই না? কাজেই এই আপনাদের সেনাপ্রধান যদি মনে করেন যে দেশের স্বার্থে এরকম বৈঠক করা ঠিক নয়, তিনি নিশ্চয়ই এমন বৈঠক করতেন না। কাজে এই বৈঠকের দায় তো শুধু আমাদের পররাষ্ট্র সচিবকে দিলে হবে না, যদি বৈঠক হয়ে থাকে। আই এম নট শিওর। আপনাদের সেনাপ্রধান কিন্তু একটা বিরাট ব্যাপার, তা তিনি বা এরকম বৈঠক করতে গেলেন কেন যদি বৈঠক হয়ে থাকে? আমার তো মনে হয় যে প্রশ্নটা এই দিক থেকেও হতে পারে আসলে। না, এটা একটা গুজব আর কি, কেউ কেউ এটা ছড়াচ্ছে। আমি ব্যক্তিগতভাবে যদি গুজবটা সত্যি হয়, আমি ধরে নিচ্ছি, যদি গুজবটা সত্যি হয়, তাহলেও কিন্তু 2 আঙুলে তালি বেজেছে, দুই হাতে তালি বেজেছে, এক হাতে বাজেনি। কাজেই বিক্রম মিস্ত্রি এসছেন আর উনি, যদি গুজবটা সত্যি হয়, উনি একজন শিশুর মতো সেই বৈঠক করেছেন, এমন তো হওয়ার কথা না। আর যদি এটা গুজব হয় তাহলে তো ব্যাপারটা মিটেই গেল, তাহলে তো আমাদের আর কিছু বলার নাই। ধন্যবাদ দাদা। একটা প্রশ্ন করি আর কি, সেটা ধরেন ভারতের রাজনীতি, ডানপন্থী রাজনীতি, দক্ষিণপন্থী রাজনীতি বা ফার রাইট আপনি যেটা বলেন, তাদের যে উত্থানটা হয়েছে, এই উত্থানের ক্ষেত্রে বাংলাদেশ এককভাবে কি তাদের উত্থানের তাদের ভোটের রাজনীতিতে কি খুবই গুরুত্বপূর্ণ ট্রাম্প কার্ড হয়ে উঠছে কিনা? যেহেতু বাংলাদেশেই হচ্ছে দক্ষিণ এশিয়ায় বা গ্লোবাল সাউথের এই পার্টটায় সবচেয়ে বেশি হিন্দু ধর্মের মানুষ বাস করে ভারতের পরে বলা যায়, এবং হিন্দুত্ববাদী রাজনীতির হচ্ছে জ্বালানি হচ্ছে হিন্দুদের একটা সেভিয়র তারা। তো আপনার শ্রীলঙ্কা, ভুটান বা নেপাল পুরাটা যদিও হিন্দু ধর্মাবলম্বীদের, তারপরেও তো সেখানে আরেকটা কমিউনিটি এরকম নেই যেটা নিয়ে রাজনীতি করবে, বা পাকিস্তানের কথাও তেমন আসে না। কিন্তু বাংলাদেশে তো একটা বড় অংশ, ক্ষমতার অংশ ছিল, হিন্দু ধর্মের একটা অংশ। তো বাংলাদেশের হিন্দুদের কি কোনোভাবে রাজনৈতিকভাবে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়ে গিয়েছে কিনা বিজেপি, শিবসেনা বা দক্ষিণপন্থীরা, যে তাদের রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশটা শান্ত করা আসলে যাবে না তাদের স্বার্থেই, এরকম কিছু কিনা, এক্স ফ্যাক্টর কিনা তাদের পলিটিক্স? বাংলাদেশ এক্স ফ্যাক্টর, ডেফিনেটলি এক্স ফ্যাক্টর, অন্তত 5ই আগস্টের পরে তো বটেই, কিন্তু সেটা শুধু পশ্চিমবঙ্গে, খানিকটা আসামে, খানিকটা ত্রিপুরায়। আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বাংলা ভাষী মানুষ যে 3টি রাজ্যে আছে, আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি, এই 3টি রাজ্যের বাইরের যে বিরাট ভারতীয়রা, তারা বাংলাদেশ নিয়ে আসলে খুব একটা কনসার্ন বলে আমার, অন্তত তাদের সাথে কথা বলে আমার খুব একটা মনে হয়নি। ধরুন তামিলনাড়ু বা কেরলের একজন মানুষ বাংলাদেশে চট্টগ্রামে কাকে হত্যা করা হচ্ছে আর কাকে গ্রেফতার করা হচ্ছে, এই নিয়ে খুব একটা তারা বদার্ড বলে আমার মনে হয়নি। অন্য রাজ্যগুলোতে যেটা হয়, এটা প্রচার চলে যে হিন্দু খাত্রে মে হ্যায় ইত্যাদি।
কিন্তু এই তিনটে জায়গা, সেটা মুক্তিযুদ্ধের সময় প্রচুর মানুষ এসেছিলেন, বা আমাদের মতো ফ্যামিলি যারা দেশভাগের সময় দিকে চলে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে, ভাষাগত মিলের কারণে, যেহেতু বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা অনেক আত্মিক, অনেক কাছের সম্পর্ক, এই তিনটে রাজ্যে ডেফিনেটলি বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত, এই প্রচার বিজেপির একটা গুরুত্বপূর্ণ তাস, নিঃসন্দেহে। পশ্চিমবঙ্গ ছাড়া বাকি দুটো রাজ্য, আসাম এবং ত্রিপুরা, দুটোতেই বিজেপি দুর্দণ্ড প্রতাপ ক্ষমতায় রয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি, আপনি জানেন যে, ক্ষমতায় নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে বিজেপি খুব মরিয়া ভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চায়, এবং সেই চাওয়াটার জন্য তাদের হাতে এই মুহূর্তে আসলে বাংলাদেশ ছাড়া আর কিছু নেই। কারণ 2021 সালের নির্বাচনে বিজেপি খুব ঢাকঢোল পিটিয়ে লড়াই করেছিল ক্ষমতায় আসবে বলে, বিধানসভায় তারা পারেনি। 2024 সালের যে নির্বাচন, লোকসভা নির্বাচন, তাতেও বিজেপি খুব বাজে ফলাফলই করেছে পশ্চিমবাংলায়। 2026 সালেও বিজেপির খুব একটা ভালো করার সম্ভাবনা নেই, দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ইত্যাদি চলছে। কাজে এই অবস্থায় পশ্চিমবঙ্গের হিন্দু, বাংলাদেশে কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে, চিরকালই ঘটে, যেগুলো আসলে আমাদের এখানকার সংখ্যাগুরু হিন্দুদের আসলে যন্ত্রণা দেয়। সেই যন্ত্রণাকে ব্যবহার করবার জন্য অতিরঞ্জিত তথ্য প্রচার করা এবং আরো প্রচুর মিথ্যে অপতথ্য দিয়ে একটা মশলাদার একটা তরকারি রান্না করে পরিবেশন করা, এটা বিজেপির ডেফিনেটলি একটা ট্রাম্প কার্ড। এবং আপনি খেয়াল করে দেখবেন যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রথম স্টেটমেন্ট একরকম দিয়েছিলেন, তারপরে তিনি অন্য স্টেটমেন্ট দিলেন, ওই শান্তি সেনা সংক্রান্ত স্টেটমেন্ট দিলেন। এটাও আমি বলবো যে এটা আসলে বিজেপির যে পলিটিক্স, বিজেপির বাংলাদেশ পলিটিক্স হচ্ছে আক্রমণাত্মক রাজনীতি, আর মমতার বাংলাদেশের সংক্রান্ত এই রাজনীতি হচ্ছে আসলে রক্ষণাত্মক রাজনীতি। মমতা বিজেপির হাতে জমি হারানোর ভয় থেকে বাংলাদেশ নিয়ে এই ধরনের অবস্থান নিচ্ছেন, আর বিজেপি মমতার জমি কাড়ার জন্য আসলে এই ধরনের অবস্থান নিচ্ছে। কাজেই ডেফিনেটলি বাংলাদেশ তো অবশ্যই পশ্চিমবঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আপনাকে আমি কি বলবো, এই মুহূর্তে আমি কলকাতা থেকে অনেক দূরে আছি, এখানেও মানে ট্রেনে, বাসে, চায়ের দোকানে সর্বত্র আলোচনায় বাংলাদেশ, সর্বত্র আলোচনায় বাংলাদেশ। এবং বাংলাদেশে বসে যারা নানা রকম খুব মানে গরম গরম কথা বলছেন, অবাস্তব কথাই হয়তো, কিন্তু বলছেন, একটা ছেলে মানুষ সুলভই হয়তো, তারা আসলে যেটা করছেন জেনে বা না জেনে, আমার ধারণা অধিকাংশ ক্ষেত্রেই না জেনে, কারণ আমি জানি না তারা কতটা আমাদের এখানে জেলা ধরে ধরে খবর রাখেন, তারা এখানে এখানে বিজেপি এবং আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথি আসলে ব্যাপকভাবে বৃদ্ধি করছেন, ব্যাপকভাবে বৃদ্ধি করছেন। হতে পারে এটা একটা ছোট, আমি যদি একটু আপনাকে মানে আপনার কথাটাকে আমি যতটুকু বুঝেছি, যে আমাদের দেশে যে অর্বাচীনরা আসলে আবেগের বশীভূত হয়ে বা ওই পাশে কিছু প্রতিক্রিয়াশীলদের প্রতিক্রিয়া দিচ্ছে, এটা বৃহদার্থে আসলে ওই পাশে যে দক্ষিণপন্থী, ডানপন্থী, হিন্দুত্ববাদী, কট্টরপন্থী, তাদেরকে এম্পাওয়ার্ড করছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা তার মতো বা আপনার মতো লিবারেল যারা ওখানে আছে, তাদের এক অর্থে এই বিজেপির রাজনীতির কাছে ধরাশয়ী করতে তারা ব্যবহার করছে। এই আমাদের দেশের যারা ক্ষুদ্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের কোনো মিল নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি হচ্ছে, তিনি তার ইলেকটোরাল পলিটিক্স এর জায়গা থেকে বিজেপির বিরোধিতা করেন, ঠিক আছে, এবং তিনি তার ইলেকটোরাল পলিটিক্স এর জায়গা থেকে বিভিন্ন কথা বলেন। সম্ভবত তিনি আতঙ্কিত যে বিজেপি হিন্দু ভোটকে কনসলিডেট করে ফেলবে, এই বাংলাদেশ কেন্দ্রিক যে ভয় পশ্চিমবঙ্গের রয়েছে সেটাকে ব্যবহার করে। সেই কারণে মমতা চেষ্টা করছেন যে বিজেপির থেকে বড় হিন্দু হিসেবে নিজেকে আসলে প্রজেক্ট করবার। আর আমাদের পজিশন কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা মানে আমি আমার কথা বলতে পারি, আমি যে কোনো আধিপত্যবাদী রাজনীতির বিরোধিতা করি, সেটা পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ রাষ্ট্রের আধিপত্যবাদী রাজনীতিও যেরকম, তেমনি বাংলাদেশে প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদী রাজনীতির জায়গা থেকেও আর কি। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু ব্রিটেনে ফিলিস্তিনের পক্ষে একটা বড় সংগঠনের সঙ্গেও যুক্ত, ফিলিস্তিনের মুক্তি আন্দোলনেরও আপনি একেবারেই আমি মনে করি যে আমাদের খুব মৌলিক কাজ হওয়া উচিত যে গোটা বিশ্বের মার্জিনালাইজড যে মানুষ, তার অধিকারের পক্ষে দাঁড়ানো। এবং একইভাবে দাঁড়িয়ে বাংলাদেশেও ধরুন, এই যে বাংলাদেশে যারা মার্জিনালাইজড, যদি হিন্দু বা বৌদ্ধদের কথা বলি, বা যারা মাজার
পন্থী যারা, তাদের কথা বলি, তাদের পক্ষে দাঁড়ানো আমাদের যেমন কাজ, তেমনি আমি যদি ইন্ডিয়াতে রয়েছি, ইন্ডিয়ান মিডিয়া কার্যত বাংলাদেশের বিরুদ্ধে একটা ঘৃণার বাস্তুতন্ত্র নির্মাণ করেছে, অপতথ্যের পাহাড় নির্মাণ করেছে, সেটার বিরোধিতা আমরা করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোটাই হচ্ছে তার ইলেকটোরাল পলিটিক্স এর ভাবনা থেকে, ঠিক আছে? আমাদের অবস্থানটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ধন্যবাদ। একটু অন্য একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আপনার শেখ হাসিনা কে নিয়ে আপনি সম্প্রতি একটা বক্তব্য করেছেন, মানে কিছুদিন আগে, যেটা ভাইরাল হয়েছিল, যে বাংলাদেশ থেকে সরকার উৎখাতের পর ভারতের সরকারের রিয়াকশনটা এমন, বা বিজেপি পন্থীদের, যে তাদের নিযুক্ত কর্মচারী কেমন যেন ওখান থেকে উৎখাত হয়েছে। আবার ডয়চে ভেলেতে খালেদ মহিউদ্দিন ভাইকে আপনি দেখলাম ঠিকানায় আপনি বলেছেন ওনাকে যে শেখ হাসিনা আসলে ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তো এটার কারণ কি? আপনার কেন মনে হচ্ছে শেখ হাসিনা গলার কাটা? শেখ হাসিনা তো ভারতের বার্গেনিং টুলও হয়ে যেতে পারে, মানে আপনার কাছে কেন গলার কাটা মনে হচ্ছে? দেখুন, তার কারণ হচ্ছে যে ওই, আবারও বলছি, আমাদের রিয়েলিটিটা মেনে নিতে হবে। দ্য রিয়েলিটি ইজ, বিএনপি এবং জামাতে ইসলামী, তাদের মধ্যে যতই সংঘাত থাক, এবং বিএনপির সঙ্গে এই জাতীয় নাগরিক কমিটি তাদের যতই সংঘাত থাক, বা বামপন্থী, ডানপন্থী ইত্যাদি নানা রকমের বিতর্ক যতই থাক, এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝে নিতে হবে, বাংলাদেশে শেখ হাসিনার অদূর ভবিষ্যতে ভালো কিছু করবার কিন্তু কোনো সম্ভাবনা নেই। কাজেই ভারতের জন্য যেটা বেটার হবে, যে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন দেওয়ার পর যে নতুন নির্বাচিত সরকার হবে, তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, এটাই কিন্তু ভারতের উচিত হবে। এবং সেই কারণে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা গড়ে তোলবার জন্য যে এফার্ট নেওয়া দরকার, যে উদ্যোগ নেওয়া দরকার, সেই উদ্যোগের ক্ষেত্রে বাধা হতে পারেন এই শেখ হাসিনা নামের ভদ্রমহিলা। তার কারণ হচ্ছে যে তাকে তার কোথাও আশ্রয় জোটেনি, তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, টাকা পাচারের অভিযোগ রয়েছে, এবং কার্যত মানবতা বিরোধী কাজকর্ম তিনি করেছেন। এইরকম একজন ভদ্রমহিলা, যাকে তার নিজের দেশের মানুষ ঘৃণা করে, নিজের দেশের মানুষ কার্যত তাকে তাড়িয়ে দিয়েছে, তাকে আমাদের দেশে এখানে রাখা হচ্ছে, আমাদের জনগণের টাকায় তিনি এখানে ভাত খাচ্ছেন। হ্যাঁ, এটা খুবই অস্বস্তিকর, ঠিক আছে? মানে এই ধরনের কার্যত মানে মানে বিভৎস কাজকর্ম যিনি করেছেন, তাকে আমরা কেন আসলে শিল্ড করতে যাব? এবং আপনি জানেন কিনা জানি না, নিশ্চয়ই জানেন, কিছুদিন আগেই আমাদের ইন্ডিয়ান পুলিশ 4 জন আওয়ামী লীগ নেতা যারা ভারতে আছেন তাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয়েছেন। তাদের বিরুদ্ধে প্রথমে ধর্ষণের অভিযোগ উঠেছিল, তারপরে জানা গেছে যে তারা অন্য অপরাধ করেছেন। তো এই ধরনের সমস্ত লোকজন তারা ইন্ডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, তারা নানা রকম কাজকর্ম করছে। আমার মনে হয় যে আমাদের জন্য উচিত হবে যে এদেরকে কার্যত ঝেড়ে ফেলা, এবং বাংলাদেশের যে নতুন বাস্তবতা, 5ই আগস্ট পরবর্তী যে বাস্তবতা, সেই বাস্তবতাটাকে মেনে নিয়ে সেই বাংলাদেশের সঙ্গে সমতার ভিত্তিতে, বন্ধুত্বের ভিত্তিতে একটা সম্পর্ক গড়ে তোলা, এটাই আমাদের জন্য, আমার মনে হয়, বেটার হবে। ধন্যবাদ। আপনার সঙ্গে এই বিষয়টার সম্পর্কিত আরেকটা প্রশ্ন একটু জানি, যে সম্প্রতি বাংলাদেশ একটা, আপনি জানেন যে মৌখিকভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য একটা চিঠি দিয়েছে ভারতকে। তো শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটুকু? আমার মনে হয় যে ভারত বর্তমানে যে অবস্থানে আছে তাতে আশু প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমি মনে করি যে শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়, সেটা ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য এবং ভারতের জন্য আসলে ভালো। দেখুন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হলে সেটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য ভালো হতে পারে। মানে ব্যক্তি শেখ হাসিনার উপর হয়তো নানা রকম বিচারিক এবং অন্যান্য আঘাত নেমে আসবে, কিন্তু আমি বিশ্বাস করি যে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ দুর্দান্ত, তারা বারবার সেটা প্রমাণ করেছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেন এবং তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার বিচার করে এবং তাদের মধ্যে একটা লবি কাজ করবে, আসলে আমার অবজারভেশন হচ্ছে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এমন কিছু মানুষ আছেন, অধিকাংশই
যাদের কোনোদিনই কোনো মন্ত্রিসভা চালানোর বা রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। তো তাদের মধ্যে এক ধরনের বিপ্লবী, কোট আনকোট বিপ্লবী ব্যাপার রয়েছে, তারা নানা কথা বলেন। আমি খুবই শ্রদ্ধাশীল আপনাদের একজন উপদেষ্টার প্রতি, কিন্তু আমি খুব অবাক হয়ে দেখলাম তিনি একটা মানচিত্র শেয়ার করেছেন, যে মানচিত্রের অর্থ হয় ভারতের কিছু অঞ্চল সে অ্যানেক্স করবে। এই ভাবনাটা কারোর মাথায় থাকতেই পারে, কিন্তু একজন রাষ্ট্রনেতা, ধরুন নরেন্দ্র মোদী, তিনি যদি মনে করেন গোটা বাংলাদেশটা আমার ইন্ডিয়ার অংশ হয়ে গেল, একটা অখণ্ড ভারত হয়, নরেন্দ্র মোদীর স্বাভাবিক তার যে উপদেষ্টা পরিষদ থাকে, তার যে টিম থাকে, সেই টিম তাকে এটা পোস্ট করতে দেবে না। প্রয়োজনে বিজেপির অন্য কোনো নেতাকে দিয়ে পোস্ট করানো হবে। ঠিক আছে, তো ঠিক আছে, বয়সের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই মানে মানুষ বুঝতে পারবেন, মানে একজন রাষ্ট্রনেতা হিসেবে আপনি সব কথা বলতে পারেন না। একদিন আগে বলতে পারতেন, আপনি একদিন আগে বলতে পারতেন, একদিন পরে আর বলতে পারেন। এই কনটেক্সটে যদিও মানে একটা একটা বড় বাংলার ধারণা তো আপনার ফরহাদ মাঝার বা ওনারাও বলেন কালচারালি। ফরহাদ মাঝার কে? ফরহাদ মাঝার অসামান্য একজন কবি, অসামান্য একজন ভাবুক চিন্তক। ফরহাদ মাঝার বাংলাদেশ রাষ্ট্রের প্রতিনিধি নন। আমি বলতে চাইছি, মানে আমি আপনাকে একটু যুক্ত করি, মানে কনটেক্সটের কথা আমি শেষ করে নিই, ধরুন ভ্লাদিমির লেনিন ওই 17ই নভেম্বরের আগে 16ই নভেম্বর যা বলতে পারতেন, 18ই নভেম্বর লেনিন সেটা বলতে পারেন না। মানে নিজে সরাসরি, কিন্তু অন্য কাউকে দিয়ে বলতে পারতেন। মানে আমি বলতে চাইছি যে এটা কূটনৈতিকভাবে খুব একটা ভালো কাজ হয় না। এখন ধরুন বিজেপি বা আরএসএস তারা যদি মনে করে যে একটা অখণ্ড ভারত খুব জরুরি, সেটা তারা 2000 লোককে দিয়ে বলাতে পারে, কিন্তু সেটা যদি নরেন্দ্র মোদী বলেন তাহলে কিন্তু তার উপর আন্তর্জাতিক চাপ আসবে। নরেন্দ্র মোদী হয়তো সেটা মনে করেন, তাকে বলাতে হবে অন্য লোকদেরকে দিয়ে, এরকম গুলো। তো কাজেই শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফেরার পরে খুবই দ্রুত মানে কোনো বৈপ্লবিক পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হতে থাকে, তাহলে আওয়ামী লীগের লাভ হয়তো হতেও পারে, আমি জানি না। কিন্তু সে আমাদের ভারতের জন্য শেখ হাসিনা একটি বার্ডেন, এবং তিনি যদি তাকে এখানে বসিয়ে রাখা হয়, তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক কিন্তু সহজ হওয়ার ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। ধন্যবাদ। আমি একটু ক্লিয়ার করি দাদা, আমি আসলে মানে মাহফুজ যেটা শেয়ার করেছেন ওইটার মানে আমি বলছি যে ওই কনটেক্সটে এটা করা যায় না। বড় বাংলা বা বৃহৎ বাংলা, বাংলা বিহার উড়িষ্যা, এটা আপনাদের ওই পারের বাংলার অনেকেও কিন্তু এটা বলতে পারেন যে একটা সময় বড় একটা অংশ ছিল, এবং 47-এ যদি শরৎ বোস বা আমাদের এই পারের নেতারা ঠিক মতো ঐক্যবদ্ধ হতে পারতেন, তাহলে এখানে থার্ড লার্জেস্ট কান্ট্রি বেরোতে পারতো। এটা জাস্ট আমরা আলোচনা করতে পারি, কিন্তু আপনার কথা হলো দায়িত্বশীল জায়গায় যে ওই ম্যাপ দেওয়া, এই কনটেক্সটে এটা ঠিক না। এটা আপনার সাথে আমি একমত। দাদা আরেকটা প্রশ্ন, কিন্তু মাহফুজ নয়। হ্যাঁ, জি জি জি, আমরা যে মাহফুজ আব্দুল্লাহকে চিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে বই লেখা যে ছেলেটি সিনেমা আন্দোলন করত, আর যে এই মাহফুজ আলম বলে ব্লুটিক দেওয়া যে প্রোফাইলটা রয়েছে, এই দুজন কিন্তু এক মানুষ না, দুটো কিন্তু আলাদা মানুষ ভাই। জি, আবার পাশাপাশি তাদের দিকে যে পরিমাণ তীর রয়েছে চার দিক থেকে, তাদের ইন্টারনাল এক্সটার্নাল নানা জনে, সেটা যদি নাও থাকে, মানে আমি বলছি যে এটা যদি আখতার বলতেন, হ্যাঁ, তাহলে কিন্তু এটা প্রবলেমেটিক নয়। আমি বোঝাতে পারছি কি, মানে ব্যাপারটা আসলে এইটা আসলে একটু মানে ডিফিকাল্ট আর কি। মানে সেটা নিশ্চয়ই আমার ধারণা ধীরে ধীরে মানে তারাও বুঝবেন আর কি। বড় বাংলার ধারণা তো রয়েছে, খুব গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে। জি 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 জি, ধন্যবাদ। আমি এবার একটু দুইটা প্রশ্ন একসাথে করবো আপনার কাছে, একটু একটার সাথে একটা জড়িত। একটা হলো, প্রথমটা হচ্ছে বাংলাদেশ থেকে যে আওয়ামী লীগ বা সম্প্রতি এই সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে নেতা কর্মীরা বা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের যারা, তারা ভারতে বিভিন্ন জায়গায় রয়েছেন, তারা ঠিক কেমন আছেন ওখানে? এটা আপনার সাংবাদিকতার দৃষ্টিতে মানে কি দেখছেন বা কি দেখছেন, এটা একটু আমাদেরকে জানাবেন। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, ভারতের কিছু মানুষ মানে এই দক্ষিণপন্থী হোক বা তাদের অপপ্রচার বা প্রচারের কারণে, তাদের ম্যানুফ্যাকচার কনসেন্ট এই পদ্ধতির কারণে হোক, যে কোনো কারণে হোক, বাংলাদেশকে বয়কট করার চিন্তা করতেছে। বিশেষ করে আমাদের মেডিকেল সেবা নিতে যারা যায় বা বাংলাদেশের প্রোডাক্ট, এই এই জিনিসটা কিভাবে দেখছেন? মানে প্রথমটা হচ্ছে ওরা কেমন আছে, পরে হচ্ছে এই যে বয়কট যে করতে চাচ্ছে, এটা কিভাবে দেখছেন? ওরা খুব ভালো আছে,
ঠিক আছে, মানে সেই আগের আলোচনাতেও বলেছিলাম যে ওই ধরুন ধরুন কোনো জমিদার বাড়িতে যখন তার ধরুন এরকম নায়েব পেয়াদা বরকন্দাজ তারা এসে যেরকম ভাবে ভালো থাকে তো সেরকমই ভালো আছেন। আমি দেখলাম যে লন্ডন থেকে যাকে নাম বলছি না তারা আসছেন এখানে প্রচুর ইন্ডিয়ান মিডিয়াতে, বিশেষ করে রাইটিস্ট মিডিয়াতে তারা কথাবার্তা বলছেন ইত্যাদি। তো বাংলাদেশের মধ্যে তারা কতটা কি করতে পারবেন সেই নিয়ে আমার প্রবল সন্দেহ রয়েছে। তবে ভারতীয় সরকারকে যা হোক করে ম্যানেজ করার যে কাজটা, ভারতে আরো কিছুদিন থাকা ইত্যাদি, এই কাজটা তারা বেশ সফল ভাবেই করে চলেছেন এবং আগামীতেও করে চলবেন বলে আমার মনে হয়। আর দ্বিতীয় যে প্রশ্নটা করলেন, যে দ্বিতীয় প্রশ্নটা যদি আপনি আরেকবার একটু ছোট্ট করে আচ্ছা, বলেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে ওই পাশে যে বাংলাদেশের যারা হ্যাঁ, চিকিৎসা বয়কটের কথাটা বলবেন। এইটা দেখুন তারা মজা। না গেলে ওখানে কি হ্যাঁ, অবস্থা হবে? কারণ মেডিকেল কেমন কেমন ট্যুরিজম নামের একটা ইকোনমি তো দাঁড়াইছে মনে হয় ভারতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে মিনি বাংলাদেশ বলা হতো। তো শুভেন্দু অধিকারী দেখলাম প্রবল ভাবে বললেন যে বাংলাদেশকে পুরো বয়কট করতে হবে ইত্যাদি ইত্যাদি। তারপরে দেখলাম যে ভারত চাল এবং ডাল না এরকম কিছু সেগুলো দিব্যি রপ্তানি করলো। মেডিকেল কাজেই দেখুন, গল্পটা হচ্ছে খুব সহজ। মানে মূল আসলে তো অর্থনীতি। আমরা যারা মার্কসিস্ট তারা অনেকেই মনে করি যে অর্থনীতিটা খুব গুরুত্বপূর্ণ, অর্থনীতিটা ভিত, তার উপরে সবটা দাঁড়িয়ে থাকে। যারা এই যে আমাদের এখানে কথা প্রসঙ্গে একটু অন্য পয়েন্টে গিয়ে বলছি, আমাদের এখানে যারা খুব বলেন যে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র তৈরি হয়ে যাচ্ছে, হয়ে যাবে ইত্যাদি, তাদেরকে খুব সহজভাবেই বলি, আপনি একবার গিয়ে খোঁজ নিন বাংলাদেশের যে প্রধান ইন্ডাস্ট্রি গার্মেন্ট ইন্ডাস্ট্রি তার কত শতাংশ মহিলা। ঠিক আছে, তো কাজেই মানে এই জাগে তো একই রকম ভাবে আমাদের এখানে কিন্তু বাংলাদেশিরা তারা যে চিকিৎসা নেন, আমরা দয়া করে তাদেরকে চিকিৎসা দিই না, এটা হচ্ছে সোজা কথা। দয়া করতে যাবোই বা কেন, তাই না? তারা কিন্তু পর্যাপ্ত শুভেন্দুর কথা পয়সা শুনলে তো দিয়ে মনে হয় ও হচ্ছে বাংলাদেশের মানুষকে উনি মানে বিশেষ বিনামূল্যে মানে দিচ্ছে। দয়া করে চিকিৎসা দেন বা জিনিসপত্র আমাদের ফ্রিতে দেন। বিশেষ করে ওই যে রিপাবলিকের আমাদের সাংবাদিক, ওনাদের কথা শুনলে মনে হয় যে আসলে দ্বিপাক্ষিক না, বিষয়টা একপাক্ষিক। ভারত শুধু আমাদের বাংলাদেশকে বা অন্যান্য রাষ্ট্রকে শুধু দিয়েই যায়, বিনিময়ে তার আসলে কোনো অর্জন নেই। হ্যাঁ, সেটাই না, আমার মনে হয় যে শুভেন্দু বাবুকে মানে বিজেপির নেতারাও খুব সিরিয়াসলি নেন না। কারণ উনি এরকম একটা মানে ভীষণ সুর চড়িয়ে কথা বললেন, তারপরে দেখলাম চাল ডাল ইত্যাদি রপ্তানি হলো, তো এটা কি করে হলো? তো যাই হোক, তো আমার মনে হয় যে ডেফিনেটলি বাংলাদেশিরা না এলে কিন্তু ভারতের মানে অন্তত কলকাতার এবং চেন্নাই এরও আর কি কিছুটা বেশ খানিকটা প্রভাব তো পড়বেই, নিঃসন্দেহে পড়বে। তবে ডেফিনেটলি ভারত যেহেতু একটা বিরাট বড় দেশ, মানে আমাদের এখানকার অভ্যন্তরীণ রোগীর সংখ্যাই এত বিরাট, কাজেই মানে ব্যাপারটা যে ভীষণ ধাক্কা খাবে এরকম নয়, কিন্তু খানিকটা প্রভাব তো অবশ্যই পড়বে। তবে বাংলাদেশের সামনেও তো একটা সুযোগ যে কেন এত রোগী তারা ভারতে আসেন, তাই না? আমি তো দেখছিলাম যে বাংলাদেশে এখন, আমি নাম করছি না, বেশ কিছু দেশ তারা প্রচুর বিজ্ঞাপন দিচ্ছেন তাদের হাসপাতালগুলোর থেকে যে মানে তাদের দেশে গিয়ে চিকিৎসা করানোর জন্য। কারণ বাংলাদেশের রোগীদের মধ্যে, আমি বাংলাদেশের স্বাস্থ্য অবস্থা সম্পর্কে এখানে মন্তব্য করব না, তো বাংলাদেশের রোগীদের মধ্যে একটা প্রবণতা রয়েছে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করানোর, একটা ব্যাপক প্রবণতা রয়েছে। কাজেই সেটা যদি, আমাদের তো উচিত, বাংলাদেশিরা যখন আমাদেরকে এসে টাকা দিয়ে আমাদের কাছ থেকে চিকিৎসা কিনছেন, আমাদের তো উচিত তাদেরকে বিক্রি করা এই ঘনঘোর পুঁজিবাদের যুগে, তাই না? তো এই ধরনের বোকামি আমরা কেন করতে যাব? এ তো বাংলাদেশিদের টাকা আমাদের এখানে ঢুকছে, কাজে আমাদের লাভ হচ্ছে, তাই না? বাংলাদেশের টাকা এখানে ঢুকছে, আমরা কেন এটা জি আটকাতে যাব? আমি জানি। জি জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি দাদা। আমার কোনো কারণে আমার ভিডিওটা হয়তো একটু আটকে গিয়েছিল। বলুন প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আমি এখানে একটু দর্শকদের জন্য, যারা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন তারাও পরে মন্তব্য করতে পারেন, যারা এখন দেখছেন যদি দাদার কাছে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন। আমরা সময় থাকলে আরো প্রায় 30 মিনিটের মতো দাদার সঙ্গে থাকবো, করতে পারেন। এখানে একটু সম্পূরক একটা তথ্য দাদা জানিয়ে রাখি, ইন্ডিয়ার সরকারি ওয়েবসাইটেই আমি এটা পেলাম যে তাদের যে ট্যুরিজম বেসড যে ইকোনমিটা দাঁড়াইছে, এটা আগামী 10 বছরের মধ্যে $50 বিলিয়ন চলে যাবে। এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট। এবং ওয়েবসাইটের প্রচারিত তথ্য অনুযায়ী 50 থেকে 60% এই ট্যুরিজম বেসড ইকোনমিটার এটা বাংলাদেশ থেকে আসে।
অর্থাৎ বাংলাদেশের একটা মানুষ ওখানে শুধু চিকিৎসা সেবা নিতে যায় না, সে হোটেলে থাকে, সে কোনো একটা দর্শনীয় স্থান ঘুরতে যায়, সে জিনিসপত্র কেনে। তার মানে এটার সাথে অনেক মানুষের জীবন জীবিকা জড়িত, এবং এই পাশের মানুষ যেমন চিকিৎসা সেবা পাচ্ছে, ভারতের মানুষ আর্থিকভাবে লাভবান হচ্ছে। এই বিষয়টা আটকে রাখার যে বিজেপির চিন্তা, এটা কি কোনোভাবে তাদের তাদের উপর ভোটের দিক থেকে নেতিবাচক প্রভাব ফেলবে না? এই ব্যবসায়ী মানুষগুলো বা এই কৃষক যার পণ্য বাংলাদেশে আগের মতো যাচ্ছে না, তার তার তো এটা পচবে। তো সেটা কি কোনোভাবে তাদের জন্য নেগেটিভ না? যদি নেগেটিভ হয়, তা জেনেও তারা কেন এটা করতেছে? আসলে এগুলো হচ্ছে আমাদের একটা সহজ ভাষায় বললে হচ্ছে হাওয়া গরম করা। ওই চট্টগ্রাম দখল করে নেব, বা সেভেন সিস্টার্স কে আলাদা করে ফেলবো, বা কি 4 দিনে কলকাতা দখল করে ফেলবো, এইরকমই হচ্ছে যে বাংলাদেশকে কমপ্লিটলি বয়কট করব এবং বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেবো, ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথা বলা। এই কথাগুলো আসলে বলতে হয়, যেটা আমি আপনাকে বললাম যে আমাদের এখানে অতি দক্ষিণপন্থী শক্তির ইলেকটোরাল সাকসেসের জন্য একটা ট্রাম্প কার্ড হচ্ছে বাংলাদেশ। একটা শত্রু নির্মাণ করা দরকার, একটা অপর নির্মাণ করা দরকার, একটা ভয় উৎপাদন করা দরকার। এই সবগুলোর জায়গা থেকে আসলে এই ধরনের কথাগুলো বলতে হয়। এই কথাগুলোর খুব সারবত্তা আছে বলে আসলে আমার মনে হয় না। ধন্যবাদ। আহ এখানে আরেকটা বিষয় একটু বলি, এই যেহেতু আমাদের মিডিয়ার আলোচনায় ফিরে আসতে হবে। গত জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের প্রায় নয় মানে মানে ওই পুরা সময়টাই 36 দিনের, আমার মনে হয় দাদা এখানে আছেন কিনা। আমি আছেন। আসলে কলকাতার বাইরে আছি, হোটেলে আছি তো, আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা। নেটওয়ার্কটা একটু প্রবলেম হচ্ছে হয়তো। জি আপনি জি জি বলুন। জি 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 জি। এই জুলাই গণ অভ্যুত্থানের টানা 36 জুলাই পর্যন্ত এখানে কিন্তু 9 জন হিন্দু শহীদ রয়েছে। এই রাইট। 9 জন হিন্দু শহীদের কথা ভারতীয় গণমাধ্যমে কি আসে বা এসেছে, যে তারা যে সরকারের পক্ষে এখন এক অর্থে অ্যাডভোকেসি, বাংলায় বললে ওকালতি করছেন, তারা 9 জন হিন্দু ধর্মাবলম্বীকে তাদের যে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস তারা হত্যা করেছে, এই বয়ানটা কি আসে? এবং যদি না আসে তাহলে কেন আসে না? মানে এমনকি যে ওই যে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের সময়ে সংখ্যালঘু নির্যাতন হলে সেটা আমি ডিফোকাস করব, আর আওয়ামী লীগের বিরোধী শক্তির সময় হলে বা যারা আওয়ামী লীগ নয় তারা ওইটা আমি বড় করে দেখাবো। এই সাইকিটা কি কারণে হলো ওনাদের? না, ওই একই জায়গা থেকে। সেটা হচ্ছে যে আগে থেকে একটা ভাবনা তৈরি করে নেওয়া যে এই অভ্যুত্থানটা আসলে ইসলামিস্টরা করছেন, এই অভ্যুত্থান কেবলমাত্র জামাত, হেফাজতে ইসলাম, হিজবুত ইত্যাদিরাই করছে, এবং বাংলাদেশে একটা বিরাট মহান মহৎ একটা সেকুলার সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বে। সেই সেকুলার সরকারকে উচ্ছেদ করবার জন্য যত রকমের ইসলামিস্ট তারা সব একযোগে হয়ে এই এই অভ্যুত্থান ঘটালেন। এই যে ছবিটা আঁকতে গেলে তো আসলে এই বাচ্চা মেয়ে রিয়া গোপ, হ্যাঁ, তার কথা বলা যায় না আসলে, তাই না? বা এই যে এই আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মেঘ মল্লার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি, প্রসাদ রায়ের নাতনি, দুই নাতনি, বীর মুক্তিযোদ্ধা কমিউনিস্ট নেতা প্রসাদ রায়ের দুই নাতনি, তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এই কথাগুলো তো আমি আসলে আমি বলা আমি যায়। আমি 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 আরেকটা নাম যুক্ত করি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি তাপসী নামক এক মেয়ে, রাইট, সেও রাইট। সনাতন ধর্মী। সে ভীষণ কিন্তু ভীষণ। সে কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশে কাজ করেছে তা না, সে সে আল জাজিরা, ডয়েচে ভেলে এই সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়ায় এত ফ্লুয়েন্টলি এই এই ন্যায্য লড়াইয়ের ব্যাপারে আলাপ করেছে, সে টোটাল ন্যারেটিভই আমি চেঞ্জ আমি করে ওকে দিয়েছে আমি ওকে রাজনৈতিক চিনি। ক্ষেত্রে। এবং আমার মানে খুব ভালো লেগেছে। মানে ওকে চিনি, মানে আমার সঙ্গে কখনো সামনাসামনি ওর আলাপ হয়নি, তো দূর থেকে চেনা। ভীষণ ভালো ভূমিকা নিয়েছেন। এবং এখনকার যে সরকার গঠন হয়েছে তাতে যে অন্যতম উপদেষ্টা হচ্ছেন বিধানবাবু, বিধানচন্দ্র রায়, বা এই সরকারে যে দেবপ্রিয় ভট্টাচার্যের মতো মানুষ রয়েছেন, এই ব্যাপারগুলো যদি সামনে আসতে মানে আন্ত ইন্ডিয়ান মিডিয়া, তাহলে আসলে তারা যে ছবিটা আঁকতে চাইছে সেই ছবিটা তারা আঁকতে পারতো না, এবং তারা নানা রকম সমস্যায় পড়তো। তো সেই কারণেই আসলে এই ছবিটা আসলে পূর্ণাঙ্গ ছবিটা আসলে আনা হয়নি। কিন্তু আমরা জানি যে বাংলাদেশের এই অভ্যুত্থানটা আসলে নানা ধর্মের
নানা বর্ণের মানুষের মিলিত অভ্যুত্থান ছিল, এবং হিন্দুরা তো বটেই, পার্বত্য চট্টগ্রামের মানুষরা, বৌদ্ধরা, তারাও এই একটা বিরাট অংশ তাদের এই অভ্যুত্থানে তারা সামিল হয়েছেন। আবার এটাও ঠিক যে সংখ্যাগুরু যারা বাংলাদেশের মুসলিমরা, তাদের একটা অংশ তারা আবার আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন। কাজেই কিন্তু ইন্ডিয়ান মিডিয়া আসলে এইভাবে দেখাবে না। ইন্ডিয়ান মিডিয়া দেখাবে যে এটা আসলে ইসলামিস্টদের অভ্যুত্থান, ইসলামিস্টরা মিলে তারা ভীষণ একটা প্রগতিশীল শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তিকে আহ তারা উৎখাত করেছে। আমার জানি না আপনাদের এই চ্যানেল কজন ভারতীয় বন্ধু তারা দেখবেন। আপনারা যদি একটু বাংলাদেশের ইতিহাসটা দেখেন, তাহলে দেখবেন যে জামাতে ইসলামীকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করেছিল আওয়ামী লীগ। এরশাদের আমলে আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছিল, জামাত নির্বাচনে গিয়েছিল, সে সময় বাম দলগুলো এবং বিএনপি নির্বাচনে যায়নি। 96-এ আপনারা অ্যাভেলেবেল রয়েছে ইন্টারনেটে, গোলাম আজম এবং শেখ হাসিনা তারা একসঙ্গে বসে তারা প্রেস কনফারেন্স করেছেন, তারা যৌথ আন্দোলন করেছেন। সেই সময় সেই শেখ হাসিনার সেই বিখ্যাত ইন্টারভিউ, যে তিনি বলছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে ইয়াসের আরাফাত মিটিং করেছিলেন, তাহলে আমিও জনগণের স্বার্থে জামাতের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন করছি, ইত্যাদি ইত্যাদি। কাজেই এই যে আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা সম্পূর্ণ ভুল ন্যারেটিভ ভারতবর্ষে প্রচারিত রয়েছে, এটা খুব দুর্ভাগ্যজনক, এবং ইন্ডিয়ান মেইনস্ট্রিম মিডিয়া আসলে এই ন্যারেটিভটাকে শক্তিশালী করতে সাহায্য করে। জি জি, আরেকটা একটু বিষয় একটু জানতে চাই, মানে এটা সব সময় দেখি তো, মানে ভারতের গণমাধ্যম বা ভারতের রাজনীতি, বা আপনিও কয়েকবার বললেন জামাত, মানে বাংলাদেশে কিন্তু ভোটের হিসেবে জামাত সর্বোচ্চ দেখলাম যে মনে হয় 2001-এ 17টা আসন পেয়েছিল, তারপরে তাদের 3টাও আছে, পার্সেন্টেজ হিসেবে অনেক কম, এবং তারা তো এখনো পর্যন্ত পেয়েছে 3%। একালোর। জি জি, এবার সেটা সর্বোচ্চ বেশি 10% হতে পারে, 12-15 হতে পারে। এখন ধরলাম যে আপনার জামাতকে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ভাবে নির্বাচিত করে আনলো, আপনার ভারতের কেন জামাতকে অপছন্দ? মানে জামাত তো মানে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া জিতে যায়, যদি বিজেপি বা শিবসেনা হিন্দুত্ববাদী রাজনীতি করে সে দেশে ক্ষমতায় যেতে পারে, তাহলে যে রাজনীতির ধ্বজাধারী ময়ূক, সে নিজে একটা কট্টরপন্থী রাজনীতির ধ্বজাধারী, সে কিভাবে আর একটা ধর্মের কট্টরপন্থীদেরকে আবার মৌলবাদী বলে? মানে এইটার কি কারণ কি? মানে তাদের সাইকোলজি কাজ করে কিভাবে যে আমি নিজে মৌলবাদী আবার আরেক মৌলবাদী রাজনীতি যারা করছে, আমি পজিটিভ অর্থে মৌলবাদী বলছি, যে ধর্মের মূল ধরে যারা রাজনীতি করছে, তা আমি নিজে মূল ধরে থাকতে চাচ্ছি, আর একজনে তার ধর্মের মূল ধরলে তার সমস্যা কি? মানে জামাত বা হেফাজত বা কমি মাদ্রাসার অন্য যারা আছে, তাদের ব্যাপারে তাদের চুলকানিটা কি কারণে আসে? ঠিক যে কারণে জামাতে ইসলামীর বিজেপিকে নিয়ে চুলকানি হয়, ঠিক সেই কারণে, একই কারণ, অন্য কোনো কারণ নয়। পৃথিবীতে যে কোনো ধর্মের মৌলবাদীরাই আসলে অন্য ধর্মের মৌলবাদীদেরকে অপছন্দ করেন, এবং আমার ধারণা তারা ভেতরে ভেতরে জানেন যে আসলে অন্য ধর্মের মৌলবাদীরা তাদের সহায়ক ভূমিকাই পালন করছেন। মানে বাংলাদেশে যদি কোনো ইসলামিস্ট ধারার রাজনৈতিক দলের ব্যাপক উত্থান হয়, সেটাকে খুব সেটার জন্য সবচাইতে পশ্চিমবঙ্গে যে দলটি খুশি হবে তার নাম বিজেপি, ফর অবভিয়াস রিজন। কারণ সেই উত্থানকে দেখিয়ে সে এখানে কট্টরপন্থী হিন্দু রাজনীতির উত্থান ঘটাতে পারবে। একই রকম ভাবে আজকে ভারতবর্ষে যদি পশ্চিমবঙ্গে বিজেপির ব্যাপক উত্থান হয়, তারা ক্ষমতায় আসে, তারা যেই ধরনের শুভেন্দু অধিকারী গোছের কথাবার্তা বলবে, হ্যাঁ, এই ময়ূকদের মতো সাংবাদিকতা হবে, সেইটাকে দেখিয়ে বাংলাদেশেও আর কি খুব স্বাভাবিকভাবেই ইসলামিস্ট রাজনীতির উত্থান ত্বরান্বিত হবে, আরো আরো শক্তিশালী হবে। কাজেই একই একই আসলে একই মুদ্রার দুটি পিঠ। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতবর্ষের যে মৌলবাদী শব্দটা যদি নাও বলি, সাম্প্রদায়িক রাজনীতির পক্ষে থাকা দল বিজেপি যে ভোট পেয়েছে, 40% আশেপাশে ভোট, বাংলাদেশে কিন্তু সবচাইতে বড় সাম্প্রদায়িক দল হচ্ছে জামাত। মানে আমি পলিটিক্স নয়, আমি তার শক্তির বিচারে বলছি, তারা তার ধারে কাছে ভোট আজ পর্যন্ত পায়নি, এবং মাত্র একবার বিএনপির পেছনে পেছনে গিয়ে তারা সরকারে বসেছিল। হ্যাঁ, তার বাইরে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে প্রত্যাখ্যানই করেছেন। কিন্তু আমরা কিন্তু আমাদের এই হিন্দু জামাতকে বা আমাদের হিন্দু তালিবান যারা আমাদের ভারতীয় জনতা পার্টি বিজেপি, তাদেরকে কিন্তু আমরা
রুখতে পারিনি, এটা কিন্তু আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা তার মানে আমাদেরকে মেনে নিতে হবে। থ্যাংক ইউ দাদা। তার মানে আপনার কথা অনুযায়ী বাংলাদেশের মানুষ মানে ওদের থেকে, মানে যারা এই ময়ূক যারা নিজেদেরকে প্রগতিশীল বলছে তার চেয়ে অনেক বড় প্রগতিশীলতার পরিচয় দিয়েছে ওদের মানদণ্ডে আর কি। আমি ময়ূককে নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ সে মন্তব্য করার মতো গুরুত্বপূর্ণ কেউ নয়। কিন্তু না, বাংলাদেশে আবার অন্যান্য বেশ কিছু সমস্যাও রয়েছে। সাম্প্রদায়িকতার সমস্যা আসলে আমাদের উপমহাদেশের একটা গভীর ক্ষত। এই ক্ষতর থেকে মানে হিন্দুত্ববাদীরা একটা সহজ যুক্তি দেন যে ভারতে মুসলিম পপুলেশন বাড়ছে, বাংলাদেশে হিন্দু পপুলেশন কমছে। ঠিক আছে, কাজেই এটা তাদের একটা সহজ যুক্তি। এর কিছু প্রতিযুক্তিও সম্ভব আমি জানি। কাজেই এই আমিও যেরকম বললাম সেটাও একটা যেমন যুক্তি, তার প্রতিযুক্তিও সম্ভব। আমি জাস্ট বলতে চাইছি এইটা, যে সাম্প্রদায়িকতার যে দোষ, সেই দোষে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সবাই দুষ্ট। আপনি তো শ্রীলঙ্কায় কথা জানেন যে সেখানে কিরকম ভাবে বছরের পর বছর তামিল জনগোষ্ঠীর মানুষ তারা নির্যাতিত হয়েছেন, তারা অত্যাচারিত হয়েছেন, তাই না? কাজেই এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং উপমহাদেশে সেখানে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানেও আক্রমণ করেছে এক্সট্রিম আক্রমণ বুদ্ধিস্ট। হয়েছে, রাইট। একই কথা আমি মায়ানমারের ক্ষেত্রে বলা যায়, তেমনি জি। বাংলাদেশেও রয়েছে। বাংলাদেশে এইরকম ভাবে এই যে আপনার মাজার ভাঙা হচ্ছে, মানে এই যে পিওরিটি খোঁজা হচ্ছে, ঠিক আছে, এই কে ভাই দায়িত্ব দিয়েছে তোমাকে পিওরিটি খোঁজার? ডু ইয়োর ওন বিজনেস, তুমি নিজের ধর্ম প্র্যাকটিস করো, তোমার তো পিওরিটি খুঁজতে হবে না। ইন্ডিয়াতে কি হচ্ছে, ইন্ডিয়াতে এলাহাবাদে বুলডোজার দিয়ে, এই কথাটা আমি বলবো, একটা 180 বছরের মসজিদের একটা অংশ ভেঙে দিল। এবারে আপনি ভাবুন, ঢাকাতে যদি কোনো একটা মন্দিরের সঙ্গে এই কাজটা করা হতো, তাহলে আমরা কিভাবে রিয়াক্ট করতাম, তাই না? কাজেই আবার এটাও মহাভারত আমি প্রসিদ্ধ বাংলাদেশের হয়ে ক্ষেত্রে যেত। দেখেছি, এটাও আবার আমি বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি, মন্দির ভাঙা হলে যতটা রিয়াকশন হয়, বা মন্দির পাহারা দিতে যত মানুষ আসেন, মাজার পাহারা দিতে কিন্তু আসেন না। সেটা যেন অনেকটা যেন এরকম হয়ে যায়, সেটা আমাদের নিজেদের মধ্যে ব্যাপার, আমরা ব্যাপারটা ডিল করে নেব, ঠিক আছে। হ্যাঁ, এটাও কিন্তু আমি বলবো যে এটাও খুব সুস্থ, সভ্য, স্বাভাবিক চিন্তা নয়। কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে যে গোটা উপমহাদেশেই আসলে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প রয়েছে, গোটা উপমহাদেশেই রয়েছে। বাংলাদেশে আলাদা করে রয়েছে, এই কথা যারা বলছেন তারা মিথ্যে কথা বলছেন, তারা ঠিক কথা বলছেন। এটা সত্য দাদা। তবে একটা 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 নোকতা আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে 47-এ ভারত এবং পাকিস্তান হওয়ার পরে উপমহাদেশে কিন্তু বাংলাদেশ এই দুইটা রাষ্ট্রের সাম্প্রদায়িক চরিত্রকে এক অর্থে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বের হয়েছে। ফলে আহমদ সাফা 1977 সালে প্রকাশিত তার একটা বই বাংলাদেশের রাজনৈতিক জটিলতা, এই বইটাতে বলেছিলেন যে বাংলাদেশে একটা স্থিতিশীল আদর্শ রিপাবলিক গঠিত হোক, এটা মানে ভারতীয় সম্প্রসারণবাদ কখনো আসলে চাইবে না, চায় না। আমার মনে হয় আমরা এখানে কি পাচ্ছি কিনা। আহ আমায় কি এবারে আচ্ছা শোনা হ্যাঁ যাচ্ছে? আমার নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে আসলে। হ্যাঁ আপনি যদি কাইন্ডলি আরেকবার প্রশ্নটা আমায় করেন। আচ্ছা আচ্ছা। আপনি প্রশ্ন বলতে বলছিলেন। জি হ্যাঁ, জি জি, আপনার হুম, সাথে আমি যুক্ত করতে চাচ্ছি যে হ্যাঁ, হ্যাঁ, 47-এ ভারত এবং পাকিস্তান যে সাম্প্রদায়িকতার ভিত্তি করে দুইটা রাষ্ট্র হলো, এ দুইটাকেই বৃদ্ধাঙ্গুলি। 47-এ তো ভারতকে দেখালো বাংলাদেশ, 71-এ পাকিস্তানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু একটা সম্ভাবনা তৈরি করেছিল যে সাম্প্রদায়িকতার বাইরে এসে রাষ্ট্র দাঁড়াতে পারে। এবং আহমদ ছফা 1977 সালে বাংলাদেশের রাজনৈতিক জটিলতা নামক একটা গ্রন্থে, হুম, যেটা নিয়ে আবার যেটার ক্রিটিক করে সলিমুল্লাহ খান বেহাত বিপ্লব হুম, 1971 রাইট। লিখেছেন, ওখানে জানিয়েছিলেন যে ভারতের সম্প্রসারণবাদ কিংবা পাকিস্তানের, তারা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মতো একটা জাতিরাষ্ট্র দাঁড়িয়ে যাক আদর্শ রিপাবলিক আকারে, এটা আসলে ওই সম্প্রসারণবাদ বা আপনি যেটা বললেন আধিপত্যবাদ, ওটা চায় না। কারণ এটা একটা দৃষ্টান্ত হয়ে যায় অনেকের জন্য যে ওরা পারলে আমরা কেন পারবো না। তো সেই আলোচনায় আমরা আসি, সেটার সাপেক্ষে একটু দাদা একটু বলি যে বিশেষ করে পশ্চিমবঙ্গের, আমাদের তো একই ভাষা, এই জন্য ওদের বিষয়গুলো আমাদের এই পাশে বেশি রিয়াকশনারি হয়ে আসছে। ওরা একই, আমাদের যেভাবে ক্ষেত্রেও তাই, আমাদের হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রেও তাই হবে এখন। বাংলাদেশের বিষয় নিয়ে বাংলাদেশ কলকাতা হ্যান ত্যান এই যে কিছু মানুষের কথা নিয়ে যেভাবে ওরা চিন্তিত, যে কলকাতা নিয়ে যাবে খুব দেখছে, আপনি নিজেই বলছেন বাংলাদেশ সব জায়গায়। তো হিন্দি বা হিন্দি ভাষী বা উত্তর ভারত কেন্দ্রিক, মানে দিল্লি কেন্দ্রিক মানুষের আগ্রাসন বা আধিপত্য ইত্যাদি নিয়ে পশ্চিমবঙ্গে বাংলা পক্ষ বা অনেকে আন্দোলন করছেন বা কিছু আলাপ করতে চাচ্ছেন। এইগুলো ভারতীয় গণমাধ্যমে ঠিক কিভাবে আসে যে
দিল্লি কেন্দ্রিক বা দিল্লির ওই হিন্দি চাপিয়ে দেওয়ার বিষয়টা, ওটা কি আসে আলাপ হয় ওনাদের গণমাধ্যমে বা আপনাদের দেখুন, ভারতবর্ষে জনপরিসরে? হিন্দি সাম্রাজ্যবাদের সমস্যা একটা মেজর সমস্যা, ঠিক আছে, কিন্তু হিন্দির আধিপত্যবাদ বা দিল্লির যে আধিপত্য, এইটার বিরুদ্ধে মেজর প্রতিরোধ যারা গড়ে তুলছে তামিলনাড়ুতে, আপনারা জানেন যে এই যে ডিএমকে রাজনীতি, সেই ডিএমকে রাজনীতি তামিলনাড়ুতে সেটা দাঁড়িয়েই রয়েছে কিন্তু এই দিল্লির আধিপত্যবাদ, হিন্দির আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং হিন্দিকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে তারা বিরাট আন্দোলন সংগ্রাম করেছেন, বহু মানুষ প্রাণ দিয়েছেন ইত্যাদি। বাংলার ক্ষেত্রে বলতে পারি, বাংলায় এই নোশনটা রয়েছে যে হিন্দির আধিপত্যবাদ বাংলায় কায়েম হয়েছে, এবং দিল্লি কেন্দ্রিক যে রাজনীতি তার একটা বিরোধিতার জায়গা রয়েছে। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাফল্যের পেছনে একটা বড় কারণ ছিল তাদের এই ক্যাম্পেন যে বাংলা নিজের মেয়েকে চায়, হ্যাঁ, মানে ভূমিকন্যার জয়। জি, এবং দিল্লি থেকে, এবং এই যে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই, এই লড়াই সিপিএম আমলেও, সিপিএম যখন এখানে কমিউনিস্টরা ক্ষমতায় ছিলেন তারাও করেছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি, মানে আমার সঙ্গে অনেকেই হয়তো একমত হবেন না, কিন্তু ফ্যাক্ট রিয়েলিটি যেটা সেটা মেনে নিতে হবে যে এই দিল্লির বা হিন্দিভাষী আধিপত্যের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে যে গণচেতনা, সেইটা যে খুব শক্তিশালী এরকমটা আমি মনে করি না। অর্থাৎ যে গণচেতনা পাঞ্জাবে ব্যাপক শক্তিশালী, বা ধরুন তামিলনাড়ুতে বা অন্য দক্ষিণ ভারতীয় রাজ্যগুলিতে যে ব্যাপক শক্তিশালী, কর্ণাটকে ব্যাপক শক্তিশালী, বাংলায় পশ্চিমবঙ্গে ততখানি শক্তিশালী বলে আমার মনে হয়নি। এটার কারণ কি? মানে কেন মনে হচ্ছে কেন যে এটা পারছে না? কারণ বাংলা একটা একটা সময় তো কলকাতা গোটা ভারতীয় উপমহাদেশের রাজধানী ছিল, এবং বলা হতো যে বাংলা আজকে যা চিন্তা করে 100-200 বছর পর গোটা ভারত সেইভাবে চিন্তা করে। তো না, কি সেটা না, কারণে? বলা হয়েছিল যে বাংলা আজ যা ভাবে ভারত তা কালকে ভাবে। আসলে এই ছোট্ট আলোচনায় আসলে এই কেন কেন নয় এইটাকে ধরা খুব কঠিন। এর অনেকগুলো কারণ থাকতে পারে। আমাদের জাতি হিসেবে পশ্চিমবঙ্গের বাঙালি, মানে ইন্ডিয়ান বাঙালি, তারা তার বাঙালি এই যে আইডেন্টিটিটা ভারতীয় আইডেন্টিটির কাছে স্যাক্রিফাইস করলো কিনা, এটা ভাবনার বিষয়, বা যদি করে থাকে তাহলে কেন করলো, এবং সেটা করার পেছনে আমাদের এখানকার যে রাজনৈতিক দলগুলি দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, ধরুন কমিউনিস্টরা এবং এখন তৃণমূল কংগ্রেস, তাদের কোনো ভূমিকা রয়েছে কিনা, মানে তাদের প্রতি খারাপ লাগা বা জায়গা থেকে আসলে সেটা। তবে ব্যাপারটা একেবারেই নেই এটাও বলা যাবে না, কারণ যেটা আমি বললাম যে লাস্ট যে ইলেকশন হয়েছে পশ্চিমবঙ্গে, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বড় কথা বলার জায়গা ছিল যে এই বাঙালি, এই আইডেন্টিটির জায়গাটা, মানে বাংলার দল, বাংলার শক্তি, তাদেরকে জয়ী করতে হবে, দিল্লির শক্তিকে পরাস্ত করতে হবে, এটা কিন্তু তারা বলেছিল। কিন্তু যে স্তরে সচেতনতা গড়ে ওঠা প্রয়োজন বা হলে ভালো, সেই রকমটা নেই। এর অনেকগুলো কারণ থাকতে পারে। বলিউডের আগ্রাসন একটা কারণ থাকতে পারে, আমাদের এখানের অর্থনীতির যে আহ, দুরবস্থায় পশ্চিমবঙ্গ গত কয়েক দশক ধরে রয়েছে, সেটার পেছনে অনেকে দিল্লির চক্রান্তকে দায়ী করেন, সেইটা হতে পারে। এরকম নানা কিছু হতে পারে, এটা আসলে এত সহজে আসলে বলা ডিফিকাল্ট। ধন্যবাদ। আমি একটু যুক্ত করি আপনার সাথে যে মানে এই মমতা বন্দ্যোপাধ্যায় বা এই ভারত ভারতীয় রাজনীতির ক্ষেত্রে আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষগুলো যদি এগিয়ে যায়, এটা কিন্তু বাংলাদেশের মানুষকেও আপ্লুত করে। মানে ওখান থেকে যতই ঘৃণা ছড়াক শুভেন্দুরা, মানে বাংলার কোনো একটা কিছু হলে, বাংলা ভাষাভাষী কেউ কিছু ভারতবর্ষে অর্জন করলে, এটা বাংলাদেশের মানুষ কিন্তু ইতিবাচক ভাবেই সবসময় গ্রহণ করে। যদিও ওই আনন্দবাজার সহ ভারতীয় পত্রিকাগুলো বাংলাদেশিদের নাম ইত্যাদি বিকৃতি নিয়ে অভিযোগ আছে, তথাপি বাংলাদেশের মানুষের তাদের প্রতি ভালোবাসা বা তাদের ভালো একটা জায়গায় গেলে একটা ভালো অনুভূতি, এটা কিন্তু কোনো আসলে কখনো কার্পণ্য আমি দেখি নাই। তো এটা আমি আপনাকে একটু জানিয়ে রাখলাম। এটা নিয়েও আমার একটাই মন্তব্য থাকবে যে ভারতের জনগণ যেমন বহুমাত্রিক, বাংলাদেশের জনগণও কিন্তু বহুমাত্রিক। এই বাংলাদেশের জনতা বলে আসলে কিছু হয় না। নিশ্চয়ই বাংলাদেশের কিছু মানুষ এরকম ভাবেন, আবার কিছু মানুষ অন্যরকমও ভাবেন, নিশ্চয়ই, বা সেটাই স্বাভাবিক, এবং আমি মনে করি তাদের তো সেই ভাবনার অধিকার রয়েছে। দেখুন, এই যে
ভাই ভাই ব্যাপারটা না, এটা একটা প্রবলেমেটিক আমি মনে করি, জানেন তো। মানে এটা অনেকদিন ধরে এই জিনিসটা হয়েছে, এবং এটা আসলে আধিপত্যবাদী রাজনীতির একটা খুব বড় একটা বড় হাতিয়ার আমি বলবো, যে এই ভাই ভাই ব্যাপারটা। কেন ভাই ভাই কেন হতে যাব, তাই না? আমরা এই যখন আমরা একটা বড় রাষ্ট্রের অংশ, বড় দেশ, ঠিক আছে, তো যখনই আপনি তার সাথে এরকম ভাই ভাই সম্পর্ক তৈরি করতে যাবেন না, তখনই আসলে ওটা বড় ভাই ছোট ভাইতে পরিণত হবে। কাজেই যেটা প্রয়োজন, যে আলাদা করে ভালোবাসার, একই ভাষায় কথা বলি বলেই আলাদা করে ভালোবাসার যে খুব প্রয়োজন আছে, এরকম নয়। কারণ আমাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপিত হওয়া উচিত সমতার ভিত্তিতে, জলের মানে পানির ন্যায্য হিস্সার ভিত্তিতে, সীমান্ত হত্যা বন্ধের ভিত্তিতে। হ্যাঁ, এগুলো হচ্ছে আদানির সাথে অসম চুক্তি বাতিলের ভিত্তিতে, রাইট? বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশের বাংলাদেশ হওয়া, অর্থাৎ পাকিস্তান থেকে যে লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে ভারত নিঃসন্দেহে একটা বিরাট সাহায্যকারী ভূমিকা পালন করেছিল, অনস্বীকার্য। কিন্তু এটাও সে খুব মানবিকতার ভিত্তিতে করেছিল বলে আমার মনে হয় না, করা উচিত নয়। কারণ রাষ্ট্রনৈতিক সম্পর্কে খামোকা আপনি মানবিক হবেন কেন? পাকিস্তানকে দুটো করা অবশ্যই ভারতের প্রয়োজন ছিল, এবং ভারত সেটা সফলভাবে করেছিল। ভারতের জনগণ মানবিকভাবে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল, প্রচুর উদ্বাস্তুকে এখানে আশ্রয় দিয়েছিল, সেটা একটা অন্য কথা। কিন্তু তারপর থেকে ধরুন, এই যে ওসমানী ছিলেন না ওই স্বাক্ষরের সময়, বা তারপরে আরো নানা কিছু, সে সময় মৌলানা ভাসানী কয়েক বছরের মধ্যেই তিনি লং মার্চ করেছিলেন, এগুলো তো আমরা জানি। কাজেই এই যে একটা একটা ভাই ভাই একটা ব্যাপারে একটা এইটা মানে রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে আমার প্রবলেমেটিক মনে হয়। আমার মনে হয় কি জানেন, সহজ অঙ্ক, সমতার ভিত্তিতে সম্পর্ক হতে হবে, পানির ন্যায্য হিস্সার ভিত্তিতে সম্পর্ক হতে হবে, সীমান্ত হত্যা বন্ধের ভিত্তিতে সম্পর্ক হতে হবে। আলাদা করে বাঙালিকে বাঙালি বলে বাঙালিকে ভালোবাসা, আর বাঙালিও তো একটা না। মানে আমি ধরুন লন্ডনে যখন থাকি, ইস্ট লন্ডনে গেলে আমি তো ইংরেজিতে পথনির্দেশ জিজ্ঞেস করি, কারণ যে সিলেটি বন্ধুরা থাকেন ওখানে, তারা সিলেটিতে বললে আমি তো কিছু বুঝতে পারি না, মানে তাদের বাংলাটা আমি বুঝতেই পারি না। কাজে মানে এইটা আমি বলছি, মানে আমাদের পরিমিত ভালোবাসা প্রয়োজন। পরিমিত ভালোবাসা আসলে বন্ধুত্বের জন্য খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এবং আমাদের এই যে ওই অতি প্রেমের কারণে অনেক সময় একপাক্ষিক অনেক চুক্তিও আমরা দেখেছি, এবং আমাদের পানির যে ন্যায্য হিস্সা আপনি যেটা বললেন সেটাও পাইনি সীমান্তে। মাঝখানে মনে হয় 2010 থেকে 15 সালের অবস্থা এমন হয়েছিল, বা তার একটু আগে থেকে, যে পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত ব্লাডি বর্ডার হিসেবে বাংলাদেশ ভারত সীমান্ত হয়েছিল। তো আসলে যদি আমার সজাত্য বোধটা থাকে, আমার এই খুন তো হওয়ার কথা না সীমান্তে, সে অপরাধ করলে তাকে আপনি আইনের মাধ্যমে ধরেন, কিন্তু এখানে তো চড়াৎ করে পাখির মতো গুলি করে মেরে ফেলেছে। হিউম্যান রাইটস ওয়াচ, আমি এই জায়গাটাই বলছি যে মানে অতি প্রেম বা অতি বিদ্বেষের প্রয়োজনই নেই। জি 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 জি, একটা ব্যালেন্স সম্পর্ক রাখবে পরস্পরের সব মানে মর্যাদাটা রেখে। এবং ঢাকার সাথে আসলে তো সম্পর্কটা তৈরি হবে দিল্লির। আমার কলকাতা বা আগরতলার সাথে আমার যে সম্পর্ক হবে, এই সম্পর্কটা আমার পাশাপাশি রিজিওনাল, আমার কোন একটা রাজশাহী বা রুট যদি আমরা খুঁজি, আমি জানি না অপ্রাসঙ্গিক হবে কিনা, আমি 2 মিনিট সময় নিচ্ছি। আমি যদি রুট খুঁজি, তাহলে আমি পৌঁছে যাই 1793-তে। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে, সে বিস্তারিত আলোচনার এখানে সুযোগ নেই, আসলে কলকাতার যে হেজিমনি পূর্ব বাংলার উপর প্রতিষ্ঠিত হলো, এবং তারপরে ধীরে ধীরে কলকাতার যে আধিপত্য পূর্ব বাংলার উপর প্রতিষ্ঠিত হলো, এবং আসলে পূর্ব বাংলার কৃষককে শোষণ করে এই কলকাতা শহরের সংস্কৃতির প্রতিটি ইট কাঠ পাথর গড়ে উঠল। এর একটা প্রতিক্রিয়া আমরা 47-এ দেখলাম। এবং তারপরে তারা যখন জমির প্রশ্নটা তারা সমাধান করে ফেললেন, পূর্ববঙ্গের কৃষক, তারা অধিকাংশই মুসলিম ধর্মে, তারপরে তারা পশ্চিম পাকিস্তানের যে আধিপত্য তার বিরুদ্ধে তারা সংগ্রামে নামলেন, এবং তারা একটা স্বাধীন বাংলাদেশের জন্ম দিলেন। এবং তারপরেও আরেকটা আধিপত্যের কবলে গিয়ে তারা পড়লেন, এবং তার বিরুদ্ধে তাদের লড়াই এখনো বহমান রয়েছে। কাজে কলকাতা আসলে একটা ডিভাইস, কলকাতা আসলে একটা ডিভাইস বলতে পারেন, হ্যাঁ, যার একটা মোবাইলের মতো, যার মধ্যে সিমটা হচ্ছে দিল্লি,
সিমটা হচ্ছে দিল্লি, রাইট? তো কলকাতা যেহেতু একই ভাষায় কথা বলে, কলকাতা একই রকম ভাবে ভাবে, মানে অনেকটা একরকম ভাবে ভাবে, এই জন্য এই ডিভাইসটাকে ব্যবহার করে দিল্লি খুব স্বাভাবিকভাবেই একটা কালচারাল একটা হেজিমনি তৈরি করবার জন্য। না হলে আমি আপনাকে বলি, আপনাদের প্রথম আলো নিয়ে অনেকের রাগ বা খারাপ লাগা রয়েছে, প্রথম আলো কিন্তু আমাদের আনন্দবাজার পত্রিকার থেকে অনেক বড় পত্রিকা। জি জি হ্যাঁ, প্রথম আলো কিন্তু এটা মানে মানে টাটা কিন্তু একটা জাতীয় পর্যায়ের পত্রিকা, একটা দেশের প্রধান পত্রিকা। আর আনন্দবাজার পত্রিকা হচ্ছে একটা দেশের একটা রাজ্যের প্রধান পত্রিকা। এই ফারাকটা তো বুঝতে হবে। কিন্তু কলকাতার মানুষরা আমরা যেভাবে মানে ট্রিটমেন্ট পাই বাংলাদেশে, বা আমাদের আগে আমাদের সমস্ত ওই আমাদের পূর্বজ লেখকরা, শিল্পীরা, তারা যেভাবে বাংলাদেশে যাকে বলা যায় জামাই আদর আমাদের ভাষায় পান, ঠিক আছে, আসলে কিন্তু মানে সেইটার খুব খুব যৌক্তিক নয়। এই আদরটা পাই আমরা, আমি পাই, ধরুন একজন সাংবাদিক হিসেবে আমি অত্যন্ত তুচ্ছ একজন সাংবাদিক, কিন্তু বাংলাদেশে অনেক মানুষ আমায় চেনেন। কেন চেনেন জানেন? আমি কলকাতার বাঙালি। আমি নিজেকে দিয়ে বলছি। তো এই যে হেজিমনিটা, যেটা 1793 থেকে আপনাদের দেশের অনেক ভাবুকরা, মজার ভাই এবং অন্যান্যরা, তারা এটা ফ্যাসিনেটিং ভাবে তারা এটাকে ব্যাখ্যা করেছেন, সলিমুল্লাহ সাহেবও ব্যাখ্যা করেছেন। তো এই যে গোটা প্রকল্প, হেজিমনিক যে প্রকল্প না, এই প্রকল্পটাকে আসলে প্রশ্ন করা খুব দরকার, ঠিক আছে? মানে এই জন্য কলকাতাকে আসলে ঢাকা প্রশ্ন করলে আমি আনন্দিত হই, কারণ এই যে পাপ, এই পাপের লিগাসি আমি বহন করি। 1793 যে পাপ, সেই পাপের লিগাসি আমি, অর্ক ভাদুড়ী, আমি বহন করি। তো এইটা খুব ইম্পর্টেন্ট। এই আলোচনা আজকে বিস্তারিত এখানে মানুষ বোর হবেন। আমি যুক্ত করি 1793 এর পরে আপনার 1853-54 সালে যে সাঁওতালদের যে একটা গণবিদ্রোহ হয়েছিল, যদি সাঁওতাল গণসংগ্রামের ইতিহাস ধীরেন্দ্রনাথ বাস্কের বইটা পড়েন, সেখানেও দেখা যাবে যে ওই সাঁওতালরা কিন্তু এই যে কলকাতার এই বাবু শ্রেণী, যেটা আনন্দবাজার বা এই শ্রেণী, এর বিরুদ্ধে লড়াই করেছে। তপন রায়চৌধুরী অনেক পরে, আপনি বলতে চাইছেন আনন্দবাজারের পূর্বসূরি অর্থে যাদেরকে বলছেন? জি 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 জি, আমি বলছি যে মানে লড়াইটা কিভাবে চলমান ছিল আর কি, যেটা এডিট করে আপনার ওইটুকু কেটে নিয়ে মক করবে, আপনার গোটা ইন্টারভিউ ওই লাইনটা কাটবে, কেটে তারপরে মক করে বলবে, দেখো বাংলাদেশিরা বলছে 1855 সালে আনন্দবাজার ছিল। মানে কি করবো? বুঝতে পারছি, মানে আমি এই গোষ্ঠীটাকে বুঝাইছি না। ঠিক আছে, আপনার কথাটা ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই লড়াইটা চলমান, এবং আপনি যেটা বলছেন যে এটা সত্য, যে পূর্ব বাংলার এই লড়াইটা আরো দৃশ্যমান হওয়া জরুরি, ডি উপনিবেশিত হওয়া, ডিকলোনাইজড হওয়া কলকাতা থেকে, মানে দিল্লির আধিপত্যের পাশাপাশি কলকাতার একটা কালচারাল ইনফ্লুয়েন্স বা কালচারাল হেজিমনি যেটা বলেন, সেটা এখানে আছে এবং সেটা উঠে যাওয়া উচিত। তপন রায়চৌধুরী দারুণ বলেছিলেন, ওনার বাঙ্গাল নামায় আমি এটা পড়েছিলাম, তপন রায়চৌধুরী অক্সফোর্ডের শিক্ষক, উনি ওখানে সুন্দরভাবে বলেছিলেন যে শেরে বাংলা একে ফজলুল হকের মতো একটা উদার মানুষও এই কলকাতার এই যে উন্নাসিক শ্রেণী, ইনাদের লেখা পত্রিকার শব্দ ইত্যাদি দেখে খুবই বিরক্ত হতেন এবং খুব কষ্ট পেতেন, যে আমার মতো অসাম্প্রদায়িক লোক এটা দেখলে অনেক রিয়েকশনারি হয়ে যায় এদের লেখা টেখার ধরন দেখে। তো আপনার কথাটার সাথে আমি একমত পোষণ করি যে তাদের এই যে সুপিরিয়র একটা ধারণা, সেটাকে চ্যালেঞ্জ করা প্রয়োজন। আমরা একেবারে শেষের দিকে চলে আসছি, জাস্ট শেষে আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি মানে সীমান্ত হত্যা ইত্যাদি কথা বলছেন, যে পানির ন্যায্য হিস্সাটা বাংলাদেশ কিভাবে পেতে পারে, বা ওই পারের মানুষের ভাবনাটা কি? আন্তর্জাতিক নদীতে আমাদের নদীমাতৃক বাংলাদেশটা শুকিয়ে যাচ্ছে, তো সেখানে এই শুকানোটা কি কোনোভাবে ভারতের গণমাধ্যম কর্মী বা রাজনীতিবিদদের কি একটু কষ্ট বা হাজারির মধ্যে ফেলে না? ভাই, আমি আবার ওই কথাটাই বলছি, যেটা একটু আগে বললাম, যে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। হ্যাঁ, এটা কোনো কষ্টের ব্যাপার না। ধরুন আমি আমি কষ্ট পাচ্ছি, বাংলাদেশের মানুষ বা বাংলাদেশ শুকিয়ে যাচ্ছে, তাই আমি তার জল বাংলাদেশকে দেব, এটা হতে পারে না। আমি কষ্ট না পেলেও আমাকে দিতে হবে। তো কিভাবে পেতে পারে আপনি প্রশ্ন করলেন, এই প্রশ্ন আপনাদের রাজনীতিবিদদেরকেও করা উচিত, এটা তাদের দায়। আমরা ভারতে দাঁড়িয়ে বলতে পারি বাংলাদেশকে যেন পানির ন্যায্য হিস্সা ভারত সরকার দেয়, ভারত রাষ্ট্র দেয়, এই দাবিটা আমরা তুলতে পারি। কিন্তু যেটা আদায় করে নিতে হবে আমাদের শক্তি কতটুকু, আদায় করে নিতে হবে আপনাদের সার্বভৌম রাষ্ট্রের যারা নেতা, তাদেরকে আদায় করে নিতে হবে। কোনো আহাজারির ব্যাপার নেই। কোনো আমি ব্যক্তি অর্ক ভাদুড়ী দুঃখিত হতে পারি, আমি যে ওই মাহফুজের পোস্ট নিয়ে আমি এই কথাটাই বলছিলাম,
আমি ব্যক্তি অর্কবাদী দুঃখিত হতে পারি, বা ব্যক্তি নরেন্দ্র মোদী কাঁদতে পারেন, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় কাঁদতে পারেন, বা হাসতে পারেন, যাই হোক, তিনি কষ্ট পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা কিন্তু ইম্যাটেরিয়াল। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশকে ন্যায্য পানির ন্যায্য হিস্সা, জলের ন্যায্য হিস্সা দিতে হবে। এবং আমার মনে হয় যে বাংলাদেশে যদি একটি লেজুর ভিত্তিক সরকার না থাকে, বাংলাদেশে যদি একটি স্বাধীন সরকার থাকে, ব্যক্তিত্ব থাকে সেই সরকারের, তারা নিশ্চয়ই সেটা আদায় করবে। জি জি, অনেক ধন্যবাদ। এটা আদায় করবে এবং আদায় করা উচিত, এটাও সত্য। এবং আমি শুধু এটুকু বলি যে কোনো মানে ভারত বা যে কোনো বড় বৃহৎ শক্তি যারা পানিটা মূলত ভোগ করছে অতিরিক্ত, তারাও আসলে বাংলাদেশে এমন একটা এনটিটি বা সরকার চায় যে সরকারটা জনতার সাথে তার বিচ্ছিন্ন সম্পর্ক থাকুক, সে যাতে ওই চুক্তিগুলোকে প্রশ্ন না করতে পারে, সে যাতে তার ন্যায্য হিস্সা না চাইতে পারে। জনগণের ম্যান্ডেট নিয়ে যদি কেউ আসে তাকে তো প্রশ্নের সম্মুখীন হতে হবে। ফলে বিগত সময়গুলোতে আমার মনে হয় প্রত্যেকটা সরকারের যে ফ্যাসিবাদী প্রবণতা, সেটাকে ভারত অনেক সময় কোশ্চেনও করেনি, এর কারণে যে তার সাথে যে আদানি বা আম্বানি বা ইত্যাদি জাতীয় চুক্তি বা পানি দিচ্ছে না, এগুলো নিয়ে তো সে প্রশ্ন তুলছে না বড় করে। তো একেবারে শেষ মুহূর্তে একটা প্রশ্ন শুধু, আপনি মাঝখানে যদিও একটু হিন্টস দিয়েছিলেন যে জায়নবাদ এবং হিন্দুত্ববাদ মানে ভারত ইসরায়েল হতে চাচ্ছে, সেই আলোচনাটা সাপেক্ষে আমরা এই শেষ প্রশ্নটা আমার কাছে, এরপরে দর্শকদের কিছু যদি লেখা থাকে ওইটা একটু আপনাকে পড়ে শোনায় আমরা শেষ করে দিব। জায়নবাদ এবং হিন্দুত্ববাদের খাতিরটা কেন, কি কারণে হয়েছে? খাতিরের বিষয় না, দেখুন মানে আমি যেটা বলতে চাইছি যে ভারত নিজেকে দক্ষিণ এশিয়ার ইসরায়েলে পরিণত করেছে। অর্থাৎ ইসরায়েল যেরকম ভাবে ওই রিজিয়নের যে বিভিন্ন দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সঙ্গে এক ধরনের আধিপত্যবাদী সম্পর্ক স্থাপন করেছে, ভারত কিন্তু একই কাজ করেছে, এখানে করার চেষ্টা করছে, যেটা আসলে ভারতের বন্ধু বাড়াচ্ছে না, ভারতের শত্রু বাড়াচ্ছে, আমি এইটা বলতে চাইছি। এবং ইসলাম বা মুসলিমদেরকে আদার হিসেবে দেখার যে বৈশ্বিক প্রবণতা তৈরি হয়েছে গোটা পৃথিবীর জুড়ে, পৃথিবীর বিরাট অংশ জুড়ে, তো সেই তাতে একটা খুব গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে ইসরায়েল। এবং সেই জায়গা থেকে ভারতের সঙ্গে ইসরায়েল মানে এই মোদির ভারতের সঙ্গে ইসরায়েলের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, যদিও ভারত ট্র্যাডিশনালি তার বিদেশ নীতির ক্ষেত্রে কিন্তু প্যালেস্টাইনের পক্ষে। কাজে এইটা আমি বলতে চেয়েছি যে আপনি যদি ইসরায়েলের আশেপাশে দেশগুলো ফ্রম প্যালেস্টাইন টু লেবানন থেকে শুরু করে ওদিকে একটু উপরে ইয়েমেন ইত্যাদি দেখেন, এদিকে ইরান, আর আপনি যদি আমাদের সঙ্গে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ইত্যাদি দেখেন, তাহলে দেখবেন যে ওই মাত্রায় না হলেও কিন্তু আমাদের সাথে এক ধরনের বৈরিতামূলক সম্পর্ক রয়েছে, বৈরিতামূলক সম্পর্ক রয়েছে। আবার এটাও বলবো ভারত কিন্তু একটা সফল গণতন্ত্র, একদম। মানে আমি বলতে চাইছি ধরুন আপনাদের দেশে শেখ হাসিনা যেরকম ভাবে 3টে টার্মে ভোট চুরি করে ক্ষমতায় ছিলেন, আমাদের দেশে কিন্তু এটা কোনো সরকার করতে পারে না। আমাদের দেশের মানুষ চাইছে, সেই কারণেই কিন্তু মোদী জিতছেন, না চাইলে জিততেন। এবারে তো বিশাল তিনি ধাক্কা খেয়েছেন, তাই না? আবার ধরুন আপনাদের দেশে যেরকম ভাবে এরশাদ ক্ষমতায় ছিলেন, একজন আর্মির লোক ক্ষমতায়, সেনা শাসন, এইসব কিন্তু আমাদের দেশে হয় না। মানে কাজেই ভারতের প্রচুর যেমন সমালোচনার জায়গা রয়েছে, তেমনি বাংলাদেশের রাষ্ট্রের তো বয়স কম হলো না, প্রচুর বয়স হলো। কত বছর আপনাদের? 53 বছর বয়স। এই 53 বছরে কেন বাংলাদেশে একটা ঠিকঠাক গণতন্ত্র গড়ে উঠলো না, এই প্রশ্নও নিশ্চয়ই বাংলাদেশের সচেতন মানুষ ভাববেন। এবং এই গণ অভ্যুত্থান সেই গণতন্ত্রের পথে বাংলাদেশের অভিযাত্রাকে আরো ত্বরান্বিত করবে, এই আশা, এই প্রত্যাশা আমি একজন প্রতিবেশী হিসেবে রাখতে পারি। ধন্যবাদ। আর আমরা শুধু এটুকু বলবো, আমি তো আসলে গোটা বাংলাদেশের প্রতিনিধি না, কিন্তু আমি একটা তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে বলি যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ, সেই দেশের সাধারণ মানুষের যে সমর্থনটা ছিল বা আছে বিভিন্ন সময় বাংলাদেশের গণতান্ত্রিক বা গণতান্ত্রিককামী মানুষের প্রতি, তাদেরকে ধন্যবাদ। পাশাপাশি তাদের রাষ্ট্রকর্তাদেরকেও বাংলাদেশ যাতে একটা সুন্দর আদর্শ রিপাবলিক হয়ে ওঠে সেই বিষয়ে চাপ প্রয়োগ করা প্রয়োজন, কারণ তারাও বিভিন্ন সময় বাংলাদেশের গণতান্ত্রিক বিভিন্ন সরকারকে আসলে কোশ্চেন করেনি। যেমন এখন কোশ্চেন করতেছে একটা রেভলিউশনের পরবর্তীতে একটা মানে ভালনারেবল সরকারকে, একটা স্টেবল কিন্তু আনডেমোক্রেটিক গভর্নমেন্ট, এটা যে সরকারই হোক, তাকে কিন্তু এই কোশ্চেনটা ভারতীয় এস্টাবলিশমেন্ট কখনো করেনি।
ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আমি থাকার একটা জন্য। লাইন অ্যাড করি, সেটা হচ্ছে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে কিন্তু যেরকম সরকারি আসুক, সেটা ফ্যাসিস্টই আসুক, ইসলামিস্ট আসুক, কমিউনিস্ট আসুক, মধ্যপন্থী আসুক, সেটাকে বাংলাদেশের মানুষ আনবেন এবং অন্য দেশের তাতে কোনো ভূমিকা থাকাই উচিত না, কোনোভাবেই উচিত না। এইটা যদি হয় তাহলেই আমাদের সঙ্গে বাংলাদেশের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, পিপুল টু পিপুল সম্পর্ক, সেইটা গড়ে উঠতে পারে। একদম একদম, অনেক ধন্যবাদ দাদা, খুব মূল্যবান আলোচনা করলেন। কিন্তু আমাদের দর্শকদের কিছু জানার আছে আপনার কাছে, যদি একটু সময় দিতেন আমাদের। হ্যাঁ আমরা হ্যাঁ, তো একটা বলুন। হ্যাঁ হ্যাঁ, যেমন একজন এখানে প্রশ্ন করেছেন, একটু দেখেন, নাজমুল হক, বাংলাদেশের মৌলবাদীদের আর ভারতীয় মৌলবাদীদের মধ্যে কোনো পার্থক্য দেখেন না? গরুর গোস্ত ফ্রিজে রাখার জন্য তো মেরে ফেলার মতো কোনো ঘটনা এখনো এখানে ঘটছে না। জামাতের হিন্দু বা অন্য ধর্মের উপর নির্যাতনের ঘটনা কটা আছে আপনার কাছে জানতে চেয়েছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে হিন্দু, আমি আবারও বললাম যে মন্দির অনেক সময় পাহারা দেওয়ার ঘটনা ঘটছে, কিন্তু মাজার, এই যে তৌহিদি জনতার নামে বিভিন্ন কাজকর্ম ঘটানো হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, বা ধরুন এই যে অপসংস্কৃতি রোখার নামে কিছুদিন আগেই দেখলাম কক্সবাজারে একজন মহিলাকে চড় থাপ্পড় মারা হলো, এই ধরনের যে ঘটনা, এগুলো কিন্তু ভাই কোনো, এই নাজমুল ভাই, এটা কোনো সভ্য পৃথিবীতে ঘটে না, আসলেই ঘটে না। আমাদের দেশে যেরকম অসভ্য মৌলবাদী হিন্দু মৌলবাদীরা কে কি খাবে এটার দিকে নজর দিয়ে তাকে পিটিয়ে মারছে, তেমনি কক্সবাজারে কে কি জামা পরে রয়েছে কোনো মহিলা, সেই নিয়ে কোনো মানুষের যদি খুব উত্তেজনা হয় এবং তিনি শুধরে দিতে চান, সেটাই বা কেন? বা ধরুন এলজিবিটি কিউ কমিউনিটির প্রতি হ্যাঁ যেই ধরনের মানসিকতা, এগুলো কিন্তু আধুনিক পৃথিবীর ভাবনা নয়। এগুলো একটা, প্রত্যেকেই অন্যকে ক্ষতিগ্রস্ত না করে নিজের মতো করে বাঁচবে, এটাই ব্যক্তি স্বাধীনতা, এটাই আধুনিক পৃথিবী। এইটা যারা মানতে চান না, তারা ডান বাম রাম ইসলামী হিন্দুত্ববাদী যাই হন, তারা আসলে সভ্য মানুষ নন আর কি। না, তবে দাদা আমি একটু আপনার সাথে শুধু যুক্ত করি, আপনি আপনার সাথে একমত যে অন্যের ক্ষতি না করে যে কোনো নীতি, কিন্তু আমার মনে হয় নাজমুল যেটা বলতে চাচ্ছেন যে বাংলাদেশে তো আসলে শুকরের গোস্ত বা যেগুলো সনাতন ধর্মীরা স্পেসিফিক্যালি খেয়ে থাকেন, এরকম কিন্তু কোনো গোস্তের রাখার অপরাধে বা কোনো একটা কিছু খাওয়ার অপরাধে কিন্তু একটা মানুষকে পিটিয়ে মারা হয় না। এমনকি এখানে নো বিফ রেস্টুরেন্টও আছে, আপনারা জানেন। কিন্তু উনি বলতে চাচ্ছেন যে দুই পাশের ফান্ডামেন্টালিস্টের ডাইমেনশন তো এক না, একটা খুবই না, এক্সট্রিম সেটা লেভেলের মানুষ কাউন্টার করি ভাই। সেটা হচ্ছে কলকাতার রাস্তায় আমি নাম করে দিচ্ছি আপনাকে, ফ্যান্টাস্টিক বিফ রেস্টুরেন্ট প্রচুর রয়েছে, যেমন ধরুন নিজাম, হ্যাঁ একদম নিউ মার্কেটের নিজাম থেকে শুরু করে প্রচুর, মানে আসমা আছে বারুইপুরে, প্রচুর। কলকাতায় কিন্তু মানে গরুর মাংসের দুর্দান্ত সমস্ত রেস্তোরাঁ রয়েছে, মানে ফাটাফাটি রেস্তোরাঁ, এবং তারা মানে ভারতের অনেক প্রদেশে গরু খাওয়া পুরোপুরি নিষেধও করে দিয়েছে। একদম একদম একই রকম ভাবে আমি কিন্তু আমাদের ধরুন কোনো জেলায় ঢাকাতে, কিন্তু এই শুকর খাওয়া একই নিষেধ না রকম দাদা। ভাবে আমি কিন্তু ঢাকাতে কোনো পর্কের রেস্টুরেন্ট পাইনি। না, আমি কি, পর্কের রেস্টুরেন্ট কিন্তু করা নিষেধ না কিন্তু আমাদের দেশে, এটা কিন্তু অনেস্টলি কেউ আপনাকে বলতেছি। করেননি, কেউ সামাও কেউ করেননি। করেনি, আর এটাও কাস্টমার বলছি, কম। এটাও আবার বলছি যে কলকাতাতে যেখানে যেখানে গরুর রেস্টুরেন্ট রয়েছে, অধিকাংশ জায়গায় কিন্তু আপনার মুসলিম এলাকা, অথচ পর্কের রেস্টুরেন্ট কলকাতায় যেখানে যেখানে রয়েছে সেই জায়গাগুলো কিন্তু হচ্ছে আবার সেগুলো কিন্তু মুসলিম এলাকা। অর্থাৎ হিন্দু এলাকায় কলকাতায় কিন্তু গরুর রেস্তোরাঁ কমই রয়েছে, ঠিক আছে? কাজেই আমি আমাদেরকেও কোয়েশ্চেন করছি। আর এই নাজমুল ভাই, তিনি যদি একটু আমি যেমন আমি একজন নাম পরিচয় হিন্দু হয়ে আমি যখন হিন্দুদেরকে প্রশ্ন করছি, আমার মনে হয় যে নাজমুল ভাইয়েরও আসলে নিজেদেরকে প্রশ্ন করা উচিত। মানে এটাই তো সভ্যতার একদম একটা, অসভ্যতা এবং সভ্যতার মধ্যে ফারাক তো বোধহয় এটাই, যে নিজেদেরকে প্রশ্ন করা, তাই না? এটা বোধহয় খুব গুরুত্বপূর্ণ। জি জি, আমার আরেকটা প্রশ্ন এখানে আপনাকে করেছেন মেহেদি হাসান। উনি বলছেন, অর্ক ভাদুরী দাদার কাছে প্রশ্ন, ভারত কি বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া আর কোন দলকে জিও পলিটিক্যালি বন্ধু মনে করে কিনা? একেবারেই করে না, একেবারেই করে না, এখনো পর্যন্ত করে না। আমি একটা ইন্টারভিউতেও বললাম রিসেন্টলি যে একটা প্রচন্ড রকম অবিশ্বাসের বাতাবরণ রয়েছে অন্য রাজনৈতিক শক্তিগুলির প্রতি, কিন্তু ভারতের উচিত হবে খুব দ্রুত এই অবিশ্বাসের বাতাবরণ থেকে বেরোনো। জি জি,
হ্যাঁ, এখানে আরেকজন ভদ্রলোক অরিজিৎ ঘোষ, উনি অনেক বড় করে লিখেছেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, ইসরায়েলিকরণ একটা জরুরি সংজ্ঞায়ন। এই আলোচনার সাথে সরাসরি সম্পর্কিত না হলেও একটা দুঃখজনক সাম্প্রতিক অভিজ্ঞতা হলো বাংলাদেশের কিছু ছোট সোশ্যাল মিডিয়া চ্যানেল সম্পূর্ণ মিথ্যা, ঘৃণামূলক, অসার খবর ছড়াচ্ছে। যেমন বর্ষিয়ান মৌসুমী চ্যাটার্জির একটা ইন্টারভিউকে বিকৃত করে যৌন হেনস্থার বাতাবরণ তৈরি করেছে। সেটা তাদের রুচির ব্যাপার, তবে কমেন্টে তার কোনো বিরোধিতা চোখে পড়ছে না, বরং অনেকেই এনজয় করছে। হয়তো এটা প্রতিক্রিয়ার ধরন, কিন্তু রুচিহীন। উনি প্রশ্ন এটা আমিও করেননি, উনি একটা দেখেছি, মন্তব্য করেছে। আমিও দেখেছি এবং এটা ঠিক। আমি এটাই বলছি অরিজিৎ দা যে আহ আসলে এই যে আমাদের আমাদের দক্ষিণ এশিয়ায় না, মানে আসলে সভ্য হয়ে ওঠার একটা লড়াই আমরা লড়ছি। সেই সভ্য হয়ে ওঠার লড়াইটা ভারতেও যেমন চলছে, বাংলাদেশেও নিশ্চয়ই চলছে। এবং এই রুচির যে সংকটের জায়গাটা, সেটা তো দুদিকেই রয়েছে। এবং আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গ যে যখন এই ফেক নিউজ গুলো ছড়ানো হচ্ছে, এবিপি আনন্দ, রিপাবলিক, সেখানেও কিন্তু ভারতীয়দের কমেন্টে অধিকাংশ ক্ষেত্রেই প্রতিবাদ চোখে পড়ে না। তো জি। এই ব্যাপারগুলো আসলে সমস্যাজনক, কিছু করার নেই, সমস্যাজনক। আমি একটু দাদার সাথে যুক্ত করি অরিজিৎ দাদার উদ্দেশ্যে। ধরেন একটা পরিবর্তন হয়েছে বাংলাদেশে, সেখানে আপনার রিপাবলিক বাংলায় ময়ূক নামের একজন সাংবাদিক, ওনাকে সাংবাদিক বলা যায় না, উনি বলছেন অপদার্থ ইনুস, আমি কোট করছি, অপদার্থ ইনুস, মানে একটা রাষ্ট্রপ্রধানকে অপদার্থ বলছেন, জঙ্গি রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র। এগুলো কিন্তু আসলে দেখেন, ছোট্ট বাংলাদেশের হয়তো ছোট কোনো চ্যানেল কিছু একটা করছে, আর সেখানে আপনার জাতীয় মাধ্যমে একটা অন্য রাষ্ট্রের কোনো একটা মানুষকে ন্যূনতম সম্মান শ্রদ্ধা করা হচ্ছে না। দাদা যেটা বলছেন, এটা কিন্তু সভ্যতার সাথে একেবারেই যায় না। মানে আমি আপনাকে আমাদের একটা দেশে তথ্য যে, দিই। এই হ্যাঁ, আমাদের দেশে অরিজিৎ যে বাবু, সভ্য মানুষ অরিজিৎ সবাই ঘোষ, তাই না, কিন্তু এই ওখানের অরিজিৎ বাবু, অসভ্যতাটা একেবারে ইনস্টিটিউশনালাইজড, প্রাতিষ্ঠানিকভাবে ওখান থেকে এক ধরনের অসভ্যতাকে আমি একটা ডিসেমিনেট তথ্য করা দিই হচ্ছে। আপনাকে। আপনাদের যখন অভ্যুত্থান হচ্ছে, তখন কলকাতার খুব অল্প মানুষ অভ্যুত্থানের পরে এবং 5ই আগস্টের পরে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন। অরিজিৎ বাবু কিন্তু তাদের মধ্যে একজন। তিনি জি, জি, দৃঢ়ভাবে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন। এবং তিনি যখন এই কথাটা বলছেন, তখন এটা বুঝতে হবে। আপনি, কষ্ট পেয়েছে। আমি আবারও বলছি, আমি একজন ইন্ডিয়ান হিসেবে, হিন্দু হিসেবে, নাম পরিচয় হিন্দু হিসেবে, ইন্ডিয়ান স্টেট এবং হিন্দু মৌলবাদের সমালোচনা করছি। ঠিক একই জিনিস কিন্তু আমরা উল্টো দিক থেকেও প্রত্যাশা করি। এটা খুব এক্স্যাক্টলি। খুব স্বাভাবিক। মানে যদি উল্টো দিক থেকে যেটা নাও আসে, তবুও আমরা এটা করব, কারণ এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমাদের বেড়ে ওঠা, আমাদের পারিবারিক শিক্ষা, ইত্যাদি ইত্যাদি। এটা ভারত রাষ্ট্রের উপর নির্ভর করে না, কোনো প্রতিষ্ঠানের উপর নির্ভর করে না, তাই না? কাজেই এটাও কিন্তু ঘটনা। কাজেই এই দুটোই আমাদেরকে আসলে একসঙ্গে বলাটা খুব জরুরি বলে মনে হয়। ধরুন, মাজার ভাঙা নিয়ে কেন কথা বলবেন না? না, বলতে মাজার হবে। ভাঙা নিয়ে দাদা আপনারা যেরকম ওই পারে কথা বলেন, আমাদের এখানে কিন্তু এই মাজার ভাঙা গোষ্ঠীটা কিংবা মন্দির ধরেন, এই একই গোষ্ঠী, ধরেন ধরেন একদম মানে 0.1%। এরা মাজার বা তাদের মন্দির ভেঙে যে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানে এরা যে মাজার বা মন্দির ভেঙে বজরঙ্গি দলের মতো প্রকাশ্যে বলবে, এই হিম্মতটুকুও কিন্তু না বাংলাদেশে না, নেই। তাদের এটা তো আমি আপনাকে ভিডিওতে দেখা যাচ্ছে ভাই। একেবারে নিশ্চিত করছি তাদের তো যে ওদের ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে। এতটা শক্তি না না, নেই। তাদেরকে তো ভিডিওতে দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, যাদেরকে হ্যাঁ, ভিডিওতে ভিডিওতে দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, আব্দুল হাইয়ের সেই তো গলায় যারা মালা পরালো তাদেরকে গ্রেফতার করা হলো, কিন্তু আমি যারা এইটা বলি, মাজারগুলো ভাঙলেন তাদেরকে কি গ্রেফতার করা হয়েছে বা তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে? এই প্রশ্নগুলো তো এইটা থাকবে। এইটা মূলত প্রশ্ন গুরুত্বপূর্ণ, যে এদেরকে তো দেখা যাচ্ছে, এদের গ্রেফতার করা হচ্ছে না। এই প্রশ্নটা আমাদের যারা বাংলাদেশে রয়েছেন, আপনাদের মতো সচেতন মানুষ, এমনকি যারা এক্সট্রিম লেভেলে, তারাও বলছে এদেরকে ধরা প্রয়োজন। এরা কেন, মানে যাদেরকে এক্সট্রিম বলছে ভারতের ওরা, জামাত বা হেফাজত, তারাও বলছে এটা অন্যায়। তো যারা এটা করছে, আমার কথা হলো, তারা বাংলাদেশের সমাজে, আপনি যদি মানে আমার কাছ থেকে অনেস্ট রিপ্লাই চান, প্রত্যেকটা বাংলাদেশি বলবে এই ধরনের মানুষ বাংলাদেশে মুখে বড় কথা বলে হিম্মত করে বজরঙ্গি দলের মতো এরকম করতে পারবে না। এই এই সিচুয়েশন না, আপনি তো বললেন নিজেই যে এদের পার্সেন্টেজ কেমন, এবং এই পার্সেন্টেজ থেকে মাজার ভাঙা পার্সেন্টেজ আরো কম, মানে বা মন্দিরের উপর। বরং বাংলাদেশে দেখেন যাদেরকে এক্সট্রিম বলছে ওনারা ইসলামিস্ট, না না, এটা এদের আমি একটা জানি। ভাস্ট এটা আপনার মেজরিটি কাছ থেকে জানার আগেও, মানে আমি নিজেই এটা জানি, আমি নিজেই এটা জি, জানি। আমি বাংলাদেশের জেলা উপজেলাগুলো সব ঘুরেছি, আমি এটা জানি যে এটা কোনো শতাংশের বিচারেই আসে না। না আমার না, প্রশ্ন কোনো হচ্ছে, কিছুতেই নাই। সরকার যখন তৈরি হলো, জি, অন্তর্বর্তীকালীন সরকার যখন তৈরি হলো, সেই সরকারকে তো ব্যবস্থাটা নিতে হবে না? জি, আমার জি, প্রশ্নটা এটা আমাদের হচ্ছে, দাবি, এটা আপনাদের মতো সরকারের কি সেই আমাদেরও দাবি কোমরের যে জোর আছে? এদেরকে ধরা হোক। প্রশ্নটাই। এদেরকে ধরা হোক, হ্যাঁ, এটা আমরা দাবি করি। শুধু এদের না, যে কোনো ছিনতাইকারী থেকে যত ধরনের অপরাধ হচ্ছে, বা এটা একটা নিয়ে কিন্তু প্রচুর প্রকাশ্যে আলাপ বাজারের হচ্ছে। মধ্যে মহিলাদের বেরোনো নিয়ে যারা মাইকিং জি, করলো, তো জি, জি, তাদেরকে তো সরকারকে গ্রেফতার করতে হবে।
যদি সরকার গ্রেফতার এক্স্যাক্টলি। করতে না পারে, তাহলে সরকারের তো ক্ষমতায় থাকার যে বৈধতা সেটাই প্রশ্নবিদ্ধ হয়। অনেক কিছু, এবং ধরেন এই যে এই কিছু মানে 2 দিন আগের ঘটনা, চাঁদপুরের একটা জাহাজে একজন সনাতন ধর্মী, ওনার নাম হচ্ছে আকাশ মণ্ডল, উনি 7 জন মানুষকে একা খুন করে ফেলছে। এই ঘটনা পশ্চিমবঙ্গ বা ভারতের মিডিয়ায় কিন্তু আসেনি। ধরেন বিপরীত ক্রমে একজন মুসলমান যদি ভুলে একটা হিন্দুর গায়ে কোনোভাবে টোকা দিত, বা ও বৌদ্ধ বা অন্য যে বা আরেকটা মুসলিম কমিউনিটির গায়ে, সেটা অনেক বড় নিউজ হয়ে যেত। এটা কিন্তু নিউজেও আসে না। ফলে একটা বিষয় কি, ওই পাশ থেকে ভারতের মিডিয়ার তো অপপ্রচার আছেই বা অতিরঞ্জিত, ইভেন বাংলাদেশের মিডিয়াও এই ঘটনাগুলো অনেক সময় এমন ভাবে প্রেজেন্ট করে যে এই আপনি যেটা বললেন যে মজলুম বা আপনার নিপীড়িত মানুষ, এরা ভিকটিমই আসলে নিপীড়িত হয়ে যায় অনেক সময়। মানে বাঙালি মুসলমান সমাজকে আপনি ভালো করে, আপনি যেহেতু ফরহাদ মাজার বা বদরুদ্দিন উমর ওনাদের সঙ্গে ওঠা বসা, মানে প্রতিনিয়ত বাংলাদেশের বাঙালি আমার মুসলমানকে ওঠার কথা নয়, আমি প্রমাণ ওদের দিতে হয়। পাঠক। হ্যাঁ মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তাদের মানে এই বাঙালি মুসলমান সমাজকে প্রমাণ দিতে হয় সে কারোর জন্য হুমকি না, থ্রেট না, তাকে প্রতিনিয়ত পরীক্ষার উপর থাকতে হয়। তো দাদা না না, একেবারে একই শেষ পরীক্ষা তো যারা প্রশ্নটা, মাজারপন্থী তাদেরকেও দিতে হচ্ছে। এক্স্যাক্টলি, এবং এখানে এই জিনিসটাই নিউজে আসে না যে মুসলমানদের হাতে, মানে যারা নামে মুসলমান এক্সট্রিম লেভেলে, তাদের হাতে আর এক মুসলমান কমিউনিটিও কিন্তু মানে আক্রান্ত হচ্ছে। শুধু যে সনাতন ধর্মী, শুধু যে না না, সেটা বটে। অন্য, হুম। তাই না, অন্য এই বিপরীত মত, তৌহিদি মানে জনতার নামে যে এমনকি কাজগুলো হয় সেটা আসলে, তৌহিদি জি জি, জনতার নামে যে কাজগুলো হয় সেটা আসলে ভারতের হিন্দুত্ববাদীদেরই একটা উল্টো ভার্সন ছাড়া কিচ্ছু না। একদম একদম কাউন্টার পার্ট, তাদের কাউন্টার পার্ট, তাদেরই এই বাংলাদেশি সংস্করণ। এই 5 আগস্টের পর থেকে যে বিরোধী মতের অনেকে হতাহত হয়েছে, তাদের 99.99% মুসলিম জনগোষ্ঠী, কিন্তু এটা কিন্তু মুসলিম হিসেবে ভারতীয় মিডিয়ায় যাবে না। না, ওটা এবং তো বটেই। হ্যাঁ, এবং নেত্র নিউজে একটা নিউজ আপনি নিশ্চয়ই দেখে থাকবেন, 9 জন মৃত্যুর যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হ্যাঁ ঐক্য হ্যাঁ হ্যাঁ পরিষদ হ্যাঁ দাবি হ্যাঁ, করেছে, হ্যাঁ। সেটাও ভুয়া, ওটা পলিটিক্যালি মোটিভেটেড, এবং তারা চার না, সেটা তো আগস্টের আগে। আমাদের সরকারও সেটা তথ্য দিয়ে দেখিয়েছে। হুম। জি জি জি, আমরা আমরা একেবারে শেষ সময়ে চলে আসছি। একজন একটা প্রশ্ন করেছেন, ওনার প্রশ্নটা একটু ইন্টারেস্টিং বলে আপনাকে দেখাচ্ছি। পাকিস্তান ও, উনি আকিব আকিব সুরিদ, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার যে যুদ্ধ শুরু হয়েছে তার জন্য কি ইন্ডিয়া দায়ী কিনা? না না আমি না না, আপনার কাছে এটা আমার মনে হয় না। এটা অনেক জিওপলিটিক্স এর একটা দীর্ঘ আলোচনা হবে, সেই আলোচনার আজকে আর সুযোগ নেই। এটা খুব ইন্টারেস্টিং টপিক এটা। আচ্ছা, অনেক ধন্যবাদ। আহ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের পুনর্পাঠ নামক একটা প্ল্যাটফর্ম আছে, ওখানকার যে সমন্বয়ক একজন ইয়াহিয়া জিসান, উনি এসেছেন। সামনে থেকে প্রশ্নটা সরালে ভালো হয়। ও আচ্ছা, ঠিক আছে, অনেক বড় ছিল প্রশ্নটা। থ্যাংক ইউ। আরো অনেকে দেখলাম মন্তব্য করেছেন, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং যারা ভবিষ্যতে দেখবেন, তারা, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর কোনো কিছু জানার থাকলে এখানে পরবর্তীতে, যেহেতু লাইভ দাদা থাকবেন না, কমেন্টে আপনারা প্রশ্ন করে রাখেন, আমরা দাদার কাছে প্রশ্নটা পৌঁছে দিব। দাদা, আপনাকে এবং যারা এই অনুষ্ঠান দেখছে বাংলাদেশ এবং ভারতের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রতিবেদনের পক্ষ থেকে। আমাদের আবার কথা হবে, আবার আমরা আলোচনা করব সত্যের পক্ষে, আমাদের বয়ান হবে সত্য নির্ভর। ধন্যবাদ দাদা। আপনার যদি কিছু বলার থাকে এটার পরে না, আমি শেষ করি। আমার একটা লাইনই বলার, যে আমরা যেন প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে সম্প্রীতির পক্ষে থাকি, সমতার পক্ষে থাকি, এবং এই দুটো দেশের পিপল টু পিপল রিলেশন, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নত করবার চেষ্টা করি। আমরা কেউ যেন উস্কানিমূলক কথা না বলি, এবং প্রত্যেকেই নিজের রাষ্ট্র এবং নিজের ধর্মকে, ধর্মের নামে যা হচ্ছে এবং নিজের রাষ্ট্রের নামে যা হচ্ছে, এগুলোকে আসলে একটু তির্যক ভাবে দেখি, প্রশ্নের চোখে দেখি, এটুকুই বলার। সকলকে অনেক ধন্যবাদ। মইনুল রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। অর্ক ভাদুরী, ভারতের প্রখ্যাত সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক, মানবাধিকার কর্মী, যারা এতক্ষণ প্রতিবয়নের সঙ্গে ছিলেন, তাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আবারও। আর আজকের পর্বটায় অনেক বিষয়ে আলোচনা হয়েছে। যদি আমাদের দুজনের আলোচনার মধ্যে কোনো সীমাবদ্ধতা আপনারা খুঁজে পান, যেটা সত্যের বিপরীতে দাঁড়ায়, দয়া করে মন্তব্যে জানাবেন। আমরা যথাসাধ্য তথ্য এবং প্রমাণের ভিত্তিতে, আপনারা যদি সত্যের উপর ভিত্তি করে কোনো আপত্তি, কোনো কথা জানান, আমরা সেটা মেনে নিব। আমরা বিশ্বাস করি সত্যই আসলে মুক্তি। সবাই ভালো থাকবেন, আমাদের আবার দেখা হবে।